স্বাগতম আজকের ক্লাসে। তোমাদের সঙ্গে আজকে আছি আমি আজমাইন আসিফ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে তোমাদের ক্লাস টপিক হচ্ছে কোষ এর গঠন। এইচএসসি সাজেশন ভিত্তিক একটা ক্লাস নিব। তো আমরা যেহেতু সামনে আমাদের এইচএসসি পরীক্ষা, আমাদের এখন পড়াটা কমিয়ে আনতে হবে, পড়াটা খুব সুন্দর করে গুছাই নিতে হবে। সো এই গুছাই নেওয়ার জন্যই আমার এই সাজেশন ক্লাস আজকে। তো তোমরা দেখো, আজকে আমাদের যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষ ও এর গঠন। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোথ ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। কোনো কোনো বছর দেখা যায় এখান থেকে 2টা পর্যন্ত সিকিউ আসে, নর্মালি একটা আসবেই অথবা 2টা সিকিউ আসতে পারে। সেজন্য চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এবং এমসিকিউর কথা যদি বলি, তাহলে এই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 5 থেকে 6টার বেশি এমসিকিউ হতে পারে। নর্মালি 3 থেকে 4টা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে হয়। হ্যাঁ, তো আমরা এই চ্যাপ্টারটা এর আগেও অনেকবার পড়েছি, কোষ ও এর গঠন। এখন যেহেতু আমাদের লাস্ট মোমেন্ট, আমরা আরেকটু ধারণা নিই যে চ্যাপ্টারটাতে শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে, কিভাবে কি পড়তে হবে। প্রথমত, এই চ্যাপ্টারটা 2টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলো আছে, আর একটা হচ্ছে তোমার বংশগতীয় যে বস্তুগুলো, লাইক তোমার ডিএনএ আরএনএ এর, আর তারপর হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, এই সিস্টেমগুলো আছে। তো এই 2টা পার্ট থেকেই নর্মালি 2টা সিকিউ দেয়। তো আমরা আসলে এই 2টা পার্টই ভালো মতো পড়বো, অ্যান্ড যেই জায়গাগুলো থেকে সিকিউ কোয়েশ্চেনগুলো বেশি বেশি হয় সেগুলো আমরা ভালো মতো পড়বো আজকে এই ক্লাসে। চলো তাহলে শুরু করি। দেখো, কোষ এর গঠন, আমি সামনে আগাই। আচ্ছা, আমরা যেহেতু একটু সিকিউ ভিত্তিক পড়াশোনা করব, আমাদের সিকিউতে যেহেতু মার্কসটা বেশি, এবং এমসিকিউর জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে দাগানো লাইনের যে বইটা প্রোভাইড করা হবে, এই বই থেকে দাগানো লাইনগুলো তোমরা খুব ভালো মতো পড়বে। হ্যাঁ, একবার করে রিডিং দিবে, তাহলে এমসিকিউ তোমার সবগুলোই কাভার হয়ে যাবে। আমিও বলবো ক্লাসে পড়ানোর মাঝে কিছু কিছু বিষয় তোমরা বেশি বেশি ফোকাস করবে দাগানো লাইনগুলোতে। তোমাদের 25টা এমসিকিউর মধ্যে 25টাই মোটামুটি কমন পেতে পারো। 2-একটা এমসিকিউ একটু এদিক সেদিক দেয়, সেটা নিয়ে ভয়ের কিছু নেই। চলো দেখো, অনেকগুলো দাগানোর লাইন আছে। তো আমরা, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ছবিগুলো আঁকার একটু চেষ্টা করব, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করব। যেমন প্রাণীকোষের এই ছবিটা আমরা অনেক এঁকেছি, হ্যাঁ, অনেকবার আঁকতাম সেই ছোটবেলা থেকে। মোর অর লেস আমরা ক্লাস 7 থেকে এই ছবিগুলো 6-7 থেকে আঁকা শুরু করেছি, যদিও খুব একটা আসে না, তারপরও আমরা একটু এঁকে রাখবো। আচ্ছা, প্রথমে এই প্রাণীকোষের ছবিটা আমরা আঁকবো। আচ্ছা, প্রাণী কোষের ছবিটা আঁকা শিখবো। এরপরে হচ্ছে আমাদের যেই উদ্ভিদ কোষের ছবিটা আছে সেটাও আমরা আঁকার চেষ্টা করব। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে দেখো, আমরা একটা পার্থক্যের বক্স পেয়েছি, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এটা আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, বইয়ের যতগুলো বক্স আছে, আমরা যেহেতু সিকিউ পরীক্ষা দিব, আমরা নর্মালি এমসিকিউর জন্য যে জিনিসগুলো পড়ি সেগুলো আসলে সিকিউতেও কাজে লাগে, বাট সিকিউতে যে জিনিসগুলো পড়ি সেগুলো এমসিকিউতে কাজে লাগে। বাট সিকিউতে আমাদের সিস্টেমগুলো জানতে হয়, একটু ব্রডলি জানতে হয় বিষয়গুলো। ঠিক আছে, তো দেখো, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, আমরা পার্থক্যটা লিখবো। নর্মালি এটা 3 মার্কসের কোয়েশ্চেন আসে, গতে আসে, কোনো কোনো সময় দেখা যায় যে ঘতেও দিয়ে দেয়। তো আমরা আসলে এখানে যেভাবে দেওয়া আছে এই সিস্টেমেই লেখার চেষ্টা করব। প্রথমে দেখো, আমি বলি নিউক্লিয়াস। বলো তো, নিউক্লিয়াস আদি কোষে থাকে নাকি প্রকৃত কোষে থাকে? দেখো, নিউক্লিয়াস হচ্ছে, আদি কোষের নিউক্লিয়াসটা অগঠিত থাকে। কেন বলতো? আদি কোষের নিউক্লিয়াসটা হচ্ছে আমার অগঠিত থাকে, অর্থাৎ এতে হচ্ছে আমার আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস থাকে না। ঠিক আছে, আর প্রকৃত কোষে দেখো, প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে, তারপর হচ্ছে ঝিল্লি বেষ্টিত থাকে, এবং সব অঙ্গাণুগুলোই থাকে। ওকে, এরপর দেখো ডিএনএ। ডিএনএর ব্যাপারটা, আদি কোষের ডিএনএ বৃত্তাকার, আমরা এটা জানি। হ্যাঁ,
এবং এতে কোনো রকম হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা ডিএনএতে পাওয়া যায়, সেটা হচ্ছে আদি কোষে থাকে না। আর প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে সূত্রাকার, ঠিক আছে, এবং হিস্টোন প্রোটিন এখানে থাকে। এরপর দেখো অঙ্গাণুর প্রকার, মানে তোমার হচ্ছে আদি কোষে একটা মাত্র অঙ্গাণু পাওয়া যায়, কি বলতো, রাইবোজোম। এবং এখান থেকে তোমার আরো একটা কোশ্চেন আসতে পারে যে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন, অথবা এখান থেকে তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে যে কোনটিকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় এবং কেন বলা হয়, খ নম্বরের কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, ওকে। এরপর দেখো তাহলে রাইবোজোম থাকে, আর প্রকৃত কোষে দেখো সবগুলো অঙ্গাণুই থাকে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবগুলোই থাকে। এবার দেখো আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে, ঠিক আছে। এখানে যেহেতু তোমার একটা অঙ্গাণুই বেশি প্রমিনেন্ট, রাইবোজোম, তো আবরণী বেষ্টিত অঙ্গাণুগুলো হচ্ছে তোমার এখানে থাকে না, আদি কোষে, প্রকৃত কোষে থাকে। তারপর দেখো রাইবোজোম যেহেতু দুইটাতেই থাকে, কোনটার রাইবোজোম কত, হ্যাঁ, এটা হচ্ছে তোমার আদি কোষের রাইবোজোম হচ্ছে তোমার 70s, আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে তোমার 80s, ঠিক আছে। আচ্ছা, আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s এবং প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে তোমার 80s। সাইটোস্কেলিটন দেখো তো, ইয়েতে তোমার হচ্ছে কোনো সাইটোস্কেলিটন থাকে না আদি কোষে, বাট প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে। আরএনএ পলিমারেজ আদি কোষে এক প্রকার। আমরা যখন একটু ডিএনএ টপিকটা পড়বো তখন এটা আর কি ভালো মতো বুঝতে মানে বুঝবো আর কি। আমরা এর আগেও পড়ছি, যেহেতু আমাদের এটা সাজেশন ক্লাস, খুব দ্রুত যেন তোমরা পড়ে ফেলতে পারো এই জন্যই ক্লাসটা নেওয়া। আচ্ছা, এবার দেখো তো অপেরণ। অপেরণ কোথায়, আদি কোষে অপেরণ থাকে কিন্তু তোমার হচ্ছে প্রকৃত কোষে অপেরণ থাকে না। এটা খুবই গুরুত্বপূর্ণ অপেরণটা, ঠিক আছে। এই একমাত্র বৈশিষ্ট্য যেটা আমার আদি কোষে থাকবে, প্রকৃত কোষে থাকবে না। জিনের গঠনে দেখো তো ইন্ট্রন্স নেই, হ্যাঁ, আর প্রকৃত কোষে তোমার ইন্ট্রন্স আছে। মোরলেস তোমার এখানে দেখবা যে প্রকৃত কোষে সবই থাকে, একমাত্র অপেরণ বাদে। আচ্ছা, কোষ বিভাজন, এটাতে অ্যামাইটোসিস হয় আদি কোষে, প্রকৃত কোষে মাইটোসিস, মিওসিস। তোমরা জানো সবাই, শোষণ হচ্ছে অবাধ শোষণ ঘটে, এখানে সবাধ শোষণ ঘটে। ট্রান্সলেশন, আদি কোষে দেখা যায় কি ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশন যে সিস্টেমটা, এটাকে খুব একটা আলাদা করা যায় না, এই দুইটা মানে একই সাথে হয় আর কি। আর ট্রান্সক্রিপশনের পরে বেশ বিলম্বে হচ্ছে ট্রান্সলেশন সিস্টেমটা হয়, বোঝা গেছে। আচ্ছা চলো তাহলে আমাদের এটা পড়া শেষ। আমরা তাহলে পরে দেখি কি কি আছে আর। আচ্ছা, এই যে দাগানো লাইনগুলো, এই দাগানো লাইনগুলো এখন ক্লাসে তোমাদেরকে বলতে গেলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। এটার জন্য আমাদের আরো ক্লাস আছে, ফ্রি অনেকগুলো ক্লাস আছে, তো সেগুলো দেখতে পারো। অথবা দাগানো, এখন কিন্তু এত বেশি সময় তোমার হাতে নাই, ঠিক আছে, এটা মাথায় রেখেই তোমাকে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমাদের আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য শেষ। ওকে, এই যে উদ্ভিদ যে কোষটা, এই কোষটা আঁকতে হবে, এটাও মাঝে মাঝে বোর্ড প্রশ্নে দিয়ে দেয়, ঠিক আছে, যে শুধু ড্র অ্যান্ড লেবেল, মানে তোমাকে আঁকতে হয় এবং এটা লেবেলিংটা করতে হয়, জাস্ট এতটুকুই আসে, এর বেশি আসে না উদ্ভিদ কোষ থেকে। আচ্ছা, কোষ প্রাচীর দেখো, কোষ প্রাচীর থেকেও মাঝে মাঝে সিকিউ হয়, তবে খুবই রেয়ার, হ্যাঁ, তারপরেও আমরা একটু মানে একটু পড়ে রাখবো। আমরা লিখতে পারবো যে আমাদের এই ছবিটা আঁকতে হবে। কোষ প্রাচীর যখন আমরা আঁকবো, কোষ প্রাচীরের কোশ্চেনে আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের একটা সাজেশন, যে বোটানি জুওলজির ক্ষেত্রে তোমরা মাস্ট ছবি দিতে চেষ্টা করবে, ঠিক আছে। তোমার খাতায় ছবি থাকলে তোমার মার্কস অনেকটা বাড়বে। লাইক তুমি ধরো একটা 3 নাম্বারের প্রশ্ন লিখছো, তোমার এখানে তুমি ধরো যে তোমার কোষ প্রাচীর নিয়ে একটা কোশ্চেন আসছে, যে এটার গঠন বর্ণনা করো, হ্যাঁ, যে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো, মানে উদ্দীপক থেকে একটা উদ্দীপক থেকে হচ্ছে তুমি কোষ প্রাচীর, মানে উদ্দীপকে আর কি কোষ প্রাচীর দেওয়া আছে, তো সেটা সম্পর্কে বলছে যে ওই অঙ্গাণুটার হচ্ছে তুমি গঠন বর্ণনা করো। তো তুমি যদি শুধুমাত্র গঠনটা দিয়ে রাখো, মানে কি কি নিয়ে গঠিত, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা না। তোমার যদি 3 মার্কসের প্রশ্ন থাকে, তুমি সেখানে 2 পাবা, ঠিক আছে, 2 বা কোনো কোনো ক্ষেত্রে স্যাররা 1ও দিয়ে দেন।
তো তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে কি, যে তোমার ছবি সহ আঁকবা। যদি তুমি ছবিটা আঁকতে পারো তাহলে দেখবা তুমি 3-3 পেয়ে গেছো। অথবা টিচারের নাম্বার দেওয়ার পলিসি যদি একটু খারাপ হয় তাহলে দেখা যাবে যে তুমি সেখানে 2 পাচ্ছ একনাতে, মানে অবশ্যই তুমি একটা নাম্বার বেশি পাচ্ছই। তো এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ওকে, দেখো আচ্ছা, কোষ প্রাচীরের এই যে ছবিটা, আমরা ছবিটাতেই দেখি মাঝ বরাবর যে পর্দাটা, মধ্য পর্দা, দেন প্রাথমিক স্তর, দেন সেকেন্ডারি প্রাচীর। তোমার গঠনে আসলে আমরা জাস্ট এই জিনিসগুলোই লিখবো ভাইয়া, ঠিক আছে? যে মধ্য পর্দা সম্পর্কে কিছু বর্ণনা দিব। মধ্য পর্দা হচ্ছে কি, প্রথম যে স্তরটা এটা মধ্য পর্দা, কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এটার সূচনা ঘটে, ঠিক আছে? এবং এইটা কি কি নিয়ে গঠিত দেখো তো, মধ্য পর্দা কি কি, একটা হচ্ছে পেকটিন আর হচ্ছে তোমার ফ্র্যাগমোপ্লাস্ট। এই যে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন নিয়ে এটা গঠিত, ঠিক আছে? ওকে, এরপর দেখো দ্বিতীয় স্তরটা কি, প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপাদানগুলো কি কি, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটাই প্রাথমিক প্রাচীর, ঠিক আছে? এবং কোষের বৃদ্ধি পূর্ণ হবার পরেই এটার বৃদ্ধি তোমার হচ্ছে ঘটে। এবার দেখো সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে আমার তৃতীয় স্তরটা, এটা হচ্ছে তৃতীয় স্তর। এরপরে সেকেন্ডারি প্রাচীরটাকেও তোমরা 3 স্তর বলা যায় আর কি, অনেক পরে, এটা বিরল ক্ষেত্রে হয়। তো এটার মধ্যে আরেকটা হচ্ছে টারশিয়ারি প্রাচীর সৃষ্টি হতে পারে। এই তো এই বর্ণনাগুলো দিলেই তোমার হচ্ছে ডান। এরপরে যে কূপ এলাকা, এটাও তুমি লিখতে পারো, খুব খুব একটা দরকার নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমাদের কিন্তু বোর্ড পরীক্ষাগুলোতে যেরকম প্রশ্নগুলো হয় আসলে সেখানে তোমার গাঠনিক উপাদানটাই চায়, রাসায়নিক গঠনটা কিন্তু খুব একটা চায় না, বুঝছো? সো রাসায়নিক গঠনটা আসলে আমরা এমসিকিউর জন্য ভালো মতো পড়বো, সিকিউর জন্য এটা এত ভালো মতো পড়ার দরকার নেই। তো তোমরা যদি এমসিকিউর জন্যই জিনিসগুলো একটু ভালো মতো আয়ত্ত করতে পারো, লাইক যে দাঙ্গানো লাইনগুলো আছে আমাদের, যে মধ্যপর্দায় অধিক পরিমাণে প্র্যাকটিক অ্যাসিড থাকে, এগুলো আমরা লিখেও মানে বলেওছে এর আগে, হ্যাঁ, যখন পড়লাম। তারপর হচ্ছে তোমার এই যে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কে, কোষ প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কে, জাইলোগ্লুকান, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। সো তোমার মাথায় যদি এই জিনিসগুলো থাকে তুমি এটা সিকিউতে অ্যাপ্লাই করতে পারো। তবে নর্মালি রাসায়নিক গঠনগুলো আমাদের সিকিউতে আসে না, ঠিক আছে? ওকে, এবারের টপিকটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাস্ট। তো প্রোটোপ্লাস্ট থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সিকিউ হয়েই থাকে, সবসময়ই হয়, সেটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট থেকে আমাদের কি কি শিখতে হবে, ক্লোরোপ্লাস্টের গঠনটা শিখতে হবে। কিভাবে শিখতে হবে ভাইয়া, যে এটার তোমার হচ্ছে তোমাকে হচ্ছে ড্রয়িং লেভেল পারতে হবে, মানে এর ছবি আঁকতে হবে এবং নামকরণ করতে হবে ভিতরের জিনিসগুলোর, এবং তোমার হচ্ছে গঠনটা পারতে হবে। এবং মাঝে মাঝে কিন্তু কাজও দিয়ে দেয় আমাদের, এই যে বায়োলজি, তোমার বোটানি, জুওলজি কোশ্চেনগুলোর ক্ষেত্রে দেখবা কিছু কিছু ক্ষেত্রে তুমি ঘ নাম্বারটা এমনিই পারছো না পড়েই ঘ নাম্বারটা তুমি পারতেছো, যে তোমার এটার গুরুত্ব তোমার কাছে জিজ্ঞেস করে। ধরো যে তোমার কাছে জিজ্ঞেস করছে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব, তুমি এটা পারবা না? অবশ্যই পারবা, কারণ তুমি এটা তুমি না পড়েও কিন্তু এটা তুমি উত্তর করতে পারবা, ঠিক আছে? নিজের মতো করে লিখে উত্তর করতে পারবা। তো সবকিছু আসলে পড়তে হয় না, কিছু নিজের হচ্ছে তোমার বেসিক নলেজ দিয়ে বা তোমার ওই সময়ের মধ্যেই আসলে মাথায় যা আসে সেগুলোই ভালো মতো লিখতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু তোমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সরি, প্রোটোপ্লাস্ট থেকে এ তো আমরা বললাম। আর ক্লোরোপ্লাস্ট, এরপরে দেখো ক্লোরোপ্লাস্টের সাথে তোমার আমরা কোষ প্রাচীর পড়লাম না, কোষ প্রাচীরের পরে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, ঠিক আছে? তো কোষ ঝিল্লি থেকেও কিন্তু একটা সিকিউ হয়, এই যে ফ্লুইড মোজাইক মডেলটা, সেখান থেকে কিন্তু একটা সিকিউ থাকেই, মাঝে মাঝেই থাকে, কোনো না কোনো বোর্ডে দিয়ে দেয় যে কোষ ঝিল্লি। তো প্রথমে আসে মাঝে মাঝে কয়ও প্রশ্ন আসতে পারে কোষ ঝিল্লি কি, তারপর হচ্ছে খ নাম্বারে কোশ্চেন আসতে পারে যে ফ্লুইড মোজাইক মডেলকে কেন হচ্ছে তোমার আইসবার্গ মডেল বলা হয়, হ্যাঁ, এগুলো আসে। এই যে দেখো ভৌত গঠনটাই আমাদের লাগবে এখানে, দেখো তো আমাদের যে ভৌত গঠনটা আছে এই ভৌত গঠনটাই আঁকতে হবে। দেখো ফ্লুইড মোজাইক মডেল, দেখো তো ফ্লুইড মোজাইক মডেল যদি বলে তাহলে আমাদের এটা নর্মালি গ নাম্বারে আসে অথবা ঘতেও আসতে পারে। সো তোমার ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কোশ্চেন আসলে আসবে যে
ফ্লুইড মোজাইক মডেল এর গঠন বর্ণনা করো, হ্যাঁ, বা কোষ ঝিল্লির গঠন বর্ণনা করো। তোমার যদি এরকম কোশ্চিন আসে যে কোষ ঝিল্লির গঠন বর্ণনা করো, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে হচ্ছে আমার ফ্লুইড মোজাইক মডেলটা লিখলেই চলবে। ঠিক আছে, তাহলে দেখো ফ্লুইড মোজাইক মডেলটা কি, 1972 সালে সিঙ্গার এবং নিকলসন হচ্ছে তোমার কোষ ঝিল্লির একটি মডেল প্রস্তাব করেন। এই মডেলটাকে বলা হয় আমার হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, তো ফ্লুইড মোজাইক মডেলে কি কি থাকে, আমাদের যে এই ছবিটা আছে এই ছবিটা আঁকতে হবে। নিচের অংশটুকু আঁকার দরকার নেই, যে ডট ডট দিয়ে যেগুলো দেওয়া আছে জাস্ট এই অংশটুকু একে আমাদের লেভেলিং করতে হবে। ঠিক আছে, দেখো তো এই জিনিসগুলো কি, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, কেন বাইলেয়ার বলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে দুইটা লেয়ার থাকে, দুইটা ফসফোলিপিডের লেয়ার থাকে। তার মধ্যে এখানে কি কি অংশ থাকে, দেখো চারটা অংশ থাকে, এটার নাম জানতে হবে। একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, সেকেন্ডটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, থার্ডটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, আর চতুর্থ নাম্বারটা হচ্ছে আমাদের কোলেস্টেরল থাকে। ঠিক আছে, আমার যখন এই কোশ্চেনটা আসবে আমার কাজ হবে এই ছবিটা এঁকে চারটা বর্ণনা, আমরা চারটা পয়েন্ট করে সুন্দর করে বর্ণনা করে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি কি করব, এই যে কোলেস্টেরলের এই ফ্লুইড মোজাইক মডেলের এই ছবিটা আঁকবো। এখানে দেখো ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার এটি 2 স্তর বিশিষ্ট, দেখতেই পাচ্ছি আমরা ছবিটা। আগে ছবি আঁকবো, তারপর ছবি দেখে 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 আমরা বর্ণনাগুলো লিখবো, তাহলেই চলবে। তাহলে দেখো যে ফসফোলিপিড বাইলেয়ার এটি 2 স্তর বিশিষ্ট এবং হচ্ছে ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। তারপর হচ্ছে মেমব্রেনে 40% লিপিড থাকে, 60% প্রোটিন থাকে। এটা এতটা ম্যান্ডেটরি না তুমি যখন সিকিউ লিখবা, কারণ তোমার এখানে রাসায়নিক গঠনগুলো না হলেও চলবে। তোমরা যদি ভৌত গঠনগুলো ভালো মতো লিখো তাহলেই তোমরা ফুল মার্কস পাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি প্রতিটি ফসফোলিপিডে কি থাকে, এক অণু গ্লিসারল এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ থাকে। এই যে একটা গ্লিসারল থাকে আর হচ্ছে দুটি লেজ থাকে, ফ্যাটি অ্যাসিডের লেজ থাকে। ঠিক আছে, আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে তোমার অ্যাম্ফিপ্যাথিক, মানে হচ্ছে পানিগ্রাহী মাথাটা আর পানি বিকর্ষী হচ্ছে লেজটা, মানে দুইটা ধর্মই এর মধ্যে আছে। আচ্ছা, এরপরে দেখো মেমব্রেন প্রোটিন, আমরা জাস্ট লিখবো মেমব্রেন প্রোটিনটা কয় ধরনের, আর মেমব্রেন প্রোটিনের ছবিগুলো কিন্তু আমরা আঁকবো। ঠিক আছে, তো মেমব্রেন প্রোটিন কি কি আছে, ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো উভয় সারফেসে ব্যাপ্ত থাকে, এই যে আমাদের এটা ইন্টিগ্রাল প্রোটিন। তারপর আছে তোমার হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এগুলো হচ্ছে ঝিল্লির সারফেসে হালকা ভাবে থাকে। এখানে পেরিফেরাল প্রোটিনটা আঁকে নাই, যে আঁকছে দেখছো, ঝিল্লির সারফেসে আছে। ওকে, এরপরে আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, সেটা হচ্ছে তোমার এই যে লিপিড অণুগুলোর মধ্যে যে ঢুকে থাকে, এই যে এইখানে যে প্রোটিনটা থাকবে, লাইক তোমার এইখানে যদি একটা প্রোটিন থাকে সেটাকে বলবা হচ্ছে তোমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন, লাইক তুমি এই জিনিসটাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন বলতে পারো। ঠিক আছে, ওকে, একটু ইরেজ করে ফেলি। তারপর মেমব্রেন প্রোটিনের হয়ে গেছে আমাদের গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটা চিনির স্তর ঝিল্লির উপরে থাকে, আমরা ছবিতেই দেখে ফেলেছি সেটা খুব সুন্দর মতো। তো এটা কি হচ্ছে, গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ওকে, কোলেস্টেরল, কোলেস্টেরল হচ্ছে লিপিড জাতীয় পদার্থ, হ্যাঁ, এটা একটা স্টেরয়েড। কোলেস্টেরলের মাথায় অবস্থিত যে হাইড্রোক্সিল গ্রুপটি আছে সেটা হচ্ছে পানিগ্রাহী, অন্যটা পানি বিকর্ষী। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ফসফোলিপিড যে অণুগুলো আছে সেগুলোর মাঝে মাঝে অবস্থান করে। ঠিক আছে, ওকে, আচ্ছা, কোষ ঝিল্লির কাজ, এটা সিকিউতে খুব একটা দেয় না, আসে না। আচ্ছা, এই যে কোষ প্রাচীর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য, এটা আমাদের খ নাম্বার কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমাদের ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এটা পারি। দেখো খ বা মাঝে মাঝে গতেও দিয়ে দেয়, ধরো তোমার একটা কোশ্চেন আসছে সেটার গতে দিয়ে দিয়েছে, এটা ঘতে আবার বলছে যে ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা করো, অথবা ওইটা গয়ে দিয়ে এটা ঘতে দিছে। তো তোমরা আমরা এটা পারি। কোষ প্রাচীর কি, নির্জীব, তারপর কোষ ঝিল্লি হচ্ছে সজীব, তারপর কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষ ঝিল্লি উদ্ভিদ প্রাণী উভয়ের বৈশিষ্ট্য। ঠিক আছে,
আচ্ছা, কোষ প্রাচীর ভেদ্য, প্রাচীরযুক্ত, সেলুলোজ নির্মিত, জড়, শক্ত, হ্যাঁ এই আকার আকৃতি দান করে, এই যতগুলো পয়েন্ট আছে আমরা এগুলো এমনিই পারি। ওকে, এবার সাইটোপ্লাজম এবং এর অঙ্গাণু, এখান থেকে আমাদের যে জিনিসগুলো লাগবে, এই যে বক্সগুলো খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তারপর রাইবোজোম, রাইবোজোম থেকেও মাঝে মাঝে সিকিউ কোয়েশ্চিন দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের রাইবোজোমের গঠনটা। হ্যাঁ, তো রাইবোজোমের গঠন থেকে মাঝে মাঝে সিকিউ দিয়ে দেয়, অথবা রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা খ নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। যখন প্রশ্নগুলো দেখবে, এখন তো তোমরা অলরেডি প্রশ্ন শুরু করে দিয়েছো বোর্ড পরীক্ষার জন্য, তো তোমরা সেখানে বুঝতে পারবে। আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রেখেছি, বোর্ড প্রশ্নগুলো কয়েকটা আমরা সলভ করবো এইগুলো পড়ার পরই আসলে। আচ্ছা, রাইবোজোম থেকে বা রাইবোজোমের এই ছবিটা আমরা আঁকা প্র্যাকটিস করব। হ্যাঁ, তারপর প্রকারভেদ থেকে আমরা তেমন কিছু পড়বো না, গঠনটা একটু পড়বো। ঠিক আছে, রাইবোজোমের কাজটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের যে এই যে অঙ্গাণুগুলো আছে, তোমার একটাতে যদি বলে, ধরো খুবই সিম্পলিফাইড একটা প্রশ্ন হয়েছে, যে তোমার প্রশ্নটা খুব সোজা হয়েছে, তাহলে কি হবে, গ নাম্বারে বলবে সে অঙ্গাণুটার গঠন এবং তোমার চিত্র সহ আঁকতে হবে, আর ঘ নাম্বারে বলবে তার কাজ, হ্যাঁ, বা তার গুরুত্ব। ঠিক আছে, তো রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, এটা আমরা জানি, এটা সিকিউর জন্য এত গুরুত্বপূর্ণ না। গোলগি বডি, এটাও সিকিউরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট ক্ষয় আসে কখনো কখনো, দেখা যায় যে গ নাম্বারে দিয়ে দেয়, কারণ আমাদের যেহেতু আগে যে সিস্টেমটা ছিল যে অনেকগুলো বোর্ডের জন্য প্রশ্ন করা হইতো, তো সেক্ষেত্রে এটা আসতো, বাট এখন আসলে আসার আসার পসিবিলিটি বলতে পারবো না যে নাই, আছে অবশ্যই, বাট এখন যেহেতু আমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, পুরো দেশে একই প্রশ্নে পরীক্ষা হবে আমাদের তোমাদের বারে, সো এটা হচ্ছে আসতে পারে। তোমরা একটু ফিগারটা দেখবা। তারপর গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন, খ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন বলা হয়, কারণ হচ্ছে গোলগি বডিটা কি, কোষের যে কেন্দ্রীয় জিনিসপত্রগুলো আছে, কেন্দ্রীয় ঝিল্লিবদ্ধ জিনিসগুলো, এগুলো প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, যেমন চোর যেমন পুলিশকে ধরে, বা তোমার হচ্ছে যে ট্রাফিক পুলিশরা কি করে, গাড়িগুলোকে একটা জায়গা থেকে আবার তারা হচ্ছে চালান করে নিয়ে যায়। ঠিক আছে, একটা নির্দেশনা দেয় আবার চালান করে দেয়, তো সেই রকম হচ্ছে গোলগি বডিটাকে ট্রাফিক পুলিশ বলে। তো গোলগি বডির যদি গঠনটা আসে আমাদের বেশ সমস্যা করছে এটা। তো আমরা প্রথমে ছবিটা আঁকবো, ছবিটা এঁকে গোলগি বডিতে কি কি পাওয়া যায় দেখো, আমরা জাস্ট সেই জিনিসগুলো নিয়ে একটু বর্ণনা করব। যেমন হচ্ছে সিস্টারনা পাওয়া যায়, চ্যাপ্টার থলির মতো, এগুলোকে বলা হয় সিস্টারনা। ঠিক আছে, তারপর ট্রান্স গোলগি নেটওয়ার্ক, এটা একটু লিখবো। হ্যাঁ, এই জিনিসগুলো লিখবো, সিস্টারনা সম্পর্কে বর্ণনা দিব, তারপর ভ্যাকিউল গুলো সম্পর্কে বর্ণনা দিব, ভ্যাসিকল সম্পর্কে বর্ণনা দিব, এই জিনিসগুলোই। ঠিক আছে, খুব একটা বেশি আসে না। লাইসোজোম, লাইসোজোমের একটা কমন প্রশ্ন দেখবা এবারই চলে আসছে, লাইসোজোমকে কেন আত্মঘাতী থলে বলা হয়। এটা নর্মালি খ নাম্বারের প্রশ্নে আমরা বেশি পাই। কেন বলা হয়, কারণ হচ্ছে লাইসোজোম কি করে বলো, লাইসোজোম বিভিন্ন রকম এনজাইম ইয়ে করে, তোমার হচ্ছে দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, এবার দেখো তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীরটা ফেটে যায়। ঠিক আছে, লাইসোজোমের প্রাচীরটা যখন তীব্র খাদ্যের অভাবটা দেখা দেয়, তখন লাইসোজোমের প্রাচীরটা ফেটে যায় এবং সমস্ত কোষটাও নষ্ট করে ফেলে। আর তারপর এর মধ্যে যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো বাইরে বের হয়ে পুরো কোষটাই নষ্ট করে ফেলে। এই সিস্টেমটা হচ্ছে অটোলাইসিস এবং এটাকে বলা হয় তোমার হচ্ছে আত্মঘাতী থলিকা। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমার ভৌত গঠনটা আসে না পরীক্ষা আসলে, তবে খ নাম্বারেও আসতে পারে অথবা গ নাম্বারেও আসার পসিবিলিটি খুবই কম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার পার্থক্যটা একটু আমাদের জানতে হবে, এটা একটু আমরা ভালো মতো পড়ে ফেলবো। কি পড়বো দেখো তো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোমের পয়েন্টটাই গুরুত্বপূর্ণ, যে যেহেতু অমসৃণে রাইবোজোম থাকে এই জন্য এটা অমসৃণ, এবং যেহেতু রাইবোজোম থাকে তাহলে কি হবে বলতো, এখানে প্রোটিন সংশ্লেষণ হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয় এরা, আর এটা হচ্ছে তোমার মসৃণটা কই থেকে তৈরি হয়, মসৃণটা তৈরি হয় হচ্ছে তোমার অমসৃণ থেকেই, কিন্তু মসৃণটা তৈরি হয়। কাজগুলো পড়বো, যেহেতু ওটাতে রাইবোজোম থাকে প্রোটিন সংশ্লেষণ করে, আর মসৃণে কি থাকে, এটা ফ্যাট, গ্লাইকোজেন, হরমোন, এগুলো
সংশ্লেষণ করে। মাইটোকন্ড্রিয়া, আচ্ছা আমি যদি এই কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে কথা বলি তাহলে আমাকে যদি বলা হয় যে ভাইয়া এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো সিকিউ এর জন্য, তাহলে আমার উত্তর কি হবে জানো? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার এই যে ক্লোরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই তিনটা, ঠিক আছে? আর আরেকটা যদি বলা হয় যে আরো যদি কোশ্চেন করতে চায় তাহলে কোন জায়গা থেকে কোশ্চেন করবে? আমার সিস্টেমগুলো, যেমন ধরো যে তোমার রেপ্লিকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন। তাহলে আমার একেবারে গ্রস টপিক কোনগুলো, যেগুলো আমি না পড়ে যাবই না পরীক্ষার হলে, যেগুলো আমি পড়বো, খুব গুরুত্বের সাথে পড়বো। নাম্বার 1 ক্লোরোপ্লাস্ট, নাম্বার 2 তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নাম্বার 3 হচ্ছে তোমার নিউক্লিয়াস, নাম্বার 4 হচ্ছে কোষঝিল্লি। এই চারটা মাস্ট পড়বো, ঠিক আছে? তারপরে পড়বো আমরা রেপ্লিকেশন, সবার আগে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। বুঝতে পারছো? এই 7টা জিনিস দিয়েই দেখবে তোমার সিকিউ গুলো কভার হয়ে গেছে সুন্দর মতো। তাহলে মাইটোকন্ড্রিয়া, ভাইয়া মাইটোকন্ড্রিয়া যখন আসবে আমার এই পড়ার সিস্টেমটা কি হবে? মাইটোকন্ড্রিয়াতে যখন আমি বই পড়তে আসবো তখন আমি সুন্দর করে আগে মাইটোকন্ড্রিয়ার ছবিটা এঁকে ফেলবো। চলো আমরা মাইটোকন্ড্রিয়ার ছবিটা একটু দেখি। এই যে মাইটোকন্ড্রিয়ার ছবিটা শুরুতে আমরা এঁকে ফেলবো। এখানে দেখো তো কি কি আছে। একটা বাইরের মেমব্রেন আছে, ভেতরের মেমব্রেন আছে, বহিঃকক্ষ আছে, অভ্যন্তরীণ কক্ষ। দেখো বহিঃকক্ষ কোনটাই, যে ভেতরের মেমব্রেনটার বাইরে যেটা, সেটা বহিঃকক্ষ বা অভ্যন্তরীণ কক্ষ। এটিপি সিনথেসিস থাকে এখানে, তারপর হচ্ছে রাইবোজোম থাকে, ক্রিস্টি থাকে। ক্রিস্টি কোন জিনিসটা বলতো? ক্রিস্টি হচ্ছে আমার এই যে এইরকম অভিক্ষেপ যে অংশটুকু থাকে, ঠিক আছে? এই যে অভিক্ষেপগুলো, এগুলোকে বলা হয় ক্রিস্টি, এবং এগুলাতেই থাকে হচ্ছে তোমার এটিপি সিনথেসিসটা এখানে হচ্ছে তোমার থাকে। তারপর হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের কিন্তু নিজস্ব ডিএনএ থাকে, বুঝছো? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে। তোমাদের ক্লাসটা খুবই কম্প্যাক্ট নিব, যেন তোমরা খুব তাড়াতাড়ি রিভাইজ দিয়ে ফেলতে পারো, বুঝছো? যেন তো আমাদের পড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এরকম করতাম পরীক্ষার যখন আমার মানে আর বেশি দিন নাই, তখন আসলে আমি এইভাবে রিভাইজ দিতাম, দেখা যেত অনেকবার রিভাইজ করতে পেরেছি। তুমি তো পড়ছো, তাই না? বা তুমি পড়োই নাই, এই টপিক গুলা পড়বা, যা বলতেছি তা পড়বা ভালো মতো, যেভাবে দেখাচ্ছি সেভাবে পড়বা, কমন পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনটা আমাদের পারতে হবে, তাই না? দেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনে কি কি আছে? আবরণী, ফার্স্টে আছে হচ্ছে আমার আবরণী। মাইটোকন্ড্রিয়ার আবরণীটা কিরকম হয়? প্রতিটা মাইটোকন্ড্রিয়ন কি লিপোপ্রোটিন বাইলেয়ারের 2টি মেমব্রেন দিয়ে গঠিত, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে অঙ্গাণুগুলো আছে অঙ্গাণুগুলোর সবারই কিন্তু দেখবা যে আবরণীগুলো আছে সেগুলো হচ্ছে তোমার লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত, মানে লিপোপ্রোটিন আর লেয়ার দিয়ে তৈরি আর কি। সো সেম ভাবে মাইটোকন্ড্রিয়ার আবরণী হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি। বাইরের মেমব্রেনটা হচ্ছে খাঁজবিহীন আর ভেতরের অংশকে রক্ষা করা এর কাজ। দেখো তো ভেতরের যেই মেমব্রেনটা সেটা খাঁজযুক্ত নাই, যে আঙুলের মতো অভিক্ষেপ টাইপের, আমি একটু আগে দেখালাম। ওকে, আচ্ছা। তারপর দেখো বাইরের মেমব্রেন ভেদ করে বিভিন্ন ক্ষুদ্র অণু আয়ন ভেতরে প্রবেশ করতে, খুবই নর্মাল কথাবার্তা, খুবই মিনিমাল, খুবই নর্মাল কথাবার্তা। এগুলো জাস্ট আমরা বুঝে বুঝে পড়বো, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে তোমরা পড়ার সময় বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবা হয়ে গেছে। তাহলে দেখো তো বাইরের মেমব্রেন ভেদ করে বিভিন্ন ক্ষুদ্র অণু আয়ন ভেতরে প্রবেশ করে, আবার বাইরেও বের হয়, ঠিক আছে? এতে দেখো কোনো কোনো মানে ইটিসি, এটিপি সিনথেস, তারপর হচ্ছে এটিপি তৈরির এনজাইম ইত্যাদি থাকে না কোথায়? বাইরের যে আবরণটা, এখানে কিন্তু এইসব থাকে না। এর মূল কাজটা কি? রক্ষণাত্মক, তোমাকে একদম ভেতর থেকে সে রক্ষা করে রাখবে, দ্যাটস ইট। আচ্ছা, প্রকোষ্ঠ, দেখো আমরা একটু আগে বললাম না বহিঃকক্ষ, তারপর হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ, এগুলোকেই এখানে প্রকোষ্ঠ বলা হয়েছে। যেহেতু স্যার লিখছেন, হাসান স্যার যেহেতু লিখছেন, সো আমরাও সেভাবে পরীক্ষার খাতায় লিখবো, টিচাররা খুশি হবেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখো প্রকোষ্ঠ, দুই মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থানটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ বা বহিঃকক্ষ বলা হয়, এবং ভেতরের মেমব্রেনেরটা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ, ঠিক আছে? অভ্যন্তরীণ কক্ষে আমাদের হচ্ছে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স বা ধাত্রটা থাকে। এটা যে আজকে কি হচ্ছে, আচ্ছা
রেকর্ড করতে এসে। ওকে, তাহলে প্রকোষ্ঠটা আমাদের পড়া শেষ। আচ্ছা, এবার দেখো ক্রিস্টিটা পড়বো। ক্রিস্টিটা কি বলতো, যে বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভিতরের মেমব্রেন নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে। এই যে দেখছো, দেখালাম একটু কি, সেটাকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টি হচ্ছে কি বলতো, ক্রিস্টির মধ্যবর্তী স্থান, ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি স্থান বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে। এই কথাটা আমরা মাস্ট লিখবো। অক্সিজম, মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে কিছু দানা দানা লেগে থাকে, এই দানাগুলোকে বলা হয় হচ্ছে অক্সিজম, এবং এই অক্সিজমটা হচ্ছে কি এটিপি সিনথেস, যেটা দানা দানা অংশগুলো সেটাই হচ্ছে অক্সিজম। আচ্ছা, এটিপি সিনথেস এবং ইটিসি, মানে ক্রিস্টিতে স্থানে স্থানে হচ্ছে তোমার এটিপি সিনথেসিস নামক যে গোলাকার বস্তু, সেটাকে আমরা অক্সিজমও বলতে পারি, বা হচ্ছে আমরা এটিপি সিনথেসিসও বলতে পারি। আচ্ছা, তো সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি থাকে, এটা আমরা লিখবো। সো বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, এটা লিখতেই হবে, মাস্ট, ফরজ কথা। মাইটোকন্ড্রিয়া লিখে, মাইটোকন্ড্রিয়ার কোশ্চিনে আমাকে এই কথা লিখতেই হবে যে মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে এবং রাইবোজোম কত, 70s রাইবোজোম আছে, এটা আদি বৈশিষ্ট্য। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে মাইটোকন্ড্রিয়ার কাজ খুবই 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 গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখো কাজগুলো কি, কোষের যাবতীয় শক্তি সে উৎপাদন করবে, তারপর হচ্ছে শোষণের জন্য বিভিন্ন এনজাইম, কোএনজাইম, সেগুলো সে ধারণ করে। শোষণের বিভিন্ন পর্যায়ে, মানে শোষণের অনেকগুলো পর্যায়ে, দেখো তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের শোষণের জন্য, যে ক্রেবস চক্র, তারপর হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো কিন্তু তোমার মাইটোকন্ড্রিয়াতেই হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো পরিবহনে সক্ষম, ডিএনএ আরএনএ উৎপাদন, বংশগতিতে, শুক্রাণু ডিম্বাণু গঠন করে। হ্যাঁ, ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব বজায় রাখে, এইগুলোই। তারপর চলে আসছি আমরা প্লাস্টিড। আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করছি যে আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে প্লাস্টিড। ওকে, তো চলো দেখি প্লাস্টিড থেকে আমরা কি কি পড়বো। প্লাস্টিডের এই শ্রেণীবিভাগটা তো আমরা জানি, এটা আসলে বোর্ডে কখনো সেভাবে দেয় না যে প্লাস্টিডের শ্রেণীবিভাগ করো। তারপর আমরা একটু পড়ি, বর্ণযুক্ত প্লাস্টিড থাকে, বর্ণহীন প্লাস্টিড থাকে। তো বর্ণযুক্ত গুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ কালারের, আর ক্রোমোপ্লাস্ট গুলো হচ্ছে লাল। লালটাকে বলা হয় রোডোপ্লাস্ট, যেটা বাদামি ফিওপ্লাস্ট। হলুদ হচ্ছে জ্যান্থোফিল। হলুদটা আমরা কিভাবে মনে রাখি, যে জ্যান্থোর এখানে যে হয় থটা আছে, সেটাকে আমরা মনে রাখি জ্যান্থোফিল। এরপর হচ্ছে জ্যান্থোপ্লাস্ট, হ্যাঁ, বা ক্যারোটিনোপ্লাস্ট হচ্ছে কমলা, ক্যারোটিন কমলা। আর বর্ণহীন যেগুলো, এরা বেসিক্যালি তোমার সঞ্চয়ী, বিভিন্ন রকম পদার্থ হচ্ছে তোমার সঞ্চয় করে থাকে। তাহলে দেখো কি কি, অ্যামাইলোপ্লাস্ট আছে, ইলায়োপ্লাস্ট আছে, তারপর হচ্ছে তোমার অ্যামাইলোপ্লাস্ট কি করে, স্বেচ্ছা সঞ্চয় করে। উদাহরণ কি বলতো, আলু। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয় করে, ভুট্টা। ইলায়োপ্লাস্ট হচ্ছে তোমার স্নেহ সঞ্চয় করে, সূর্যমুখীর বীজ। আচ্ছা, তো এগুলো আমাদের হয়ে গেছে। আমাদের এখান থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ভাইয়া, এই ক্লোরোপ্লাস্টটাই এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ অংশ। তোমরা কোশ্চিন ব্যাংকটা খুললে দেখবা কয়েকবার এই প্রশ্নটা আসছে, ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্টের কাজ। ঠিক আছে, এমনি এমনি বলছি না ভাইয়া, পড়তে হবে। আচ্ছা, তা দেখো শুরুতে আমার কাজ কি হবে, ব্রড জিনিসগুলোতে, গ্রস জিনিসগুলোতে আমাকে ছবি রেখে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু ছবি আঁকতে পারি, আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি না, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যেহেতু আমাদের ক্লাসটা আমাদের একটু শর্ট টাইমে, যেন তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্যই। কারণ ছবি এঁকে এঁকে দেখালে আসলে তোমরাও ক্লাসটা করতে, যেহেতু আমাদের সময় কম, ক্লাসটা করতে তোমরাও বিরক্ত হয়ে যাবে, বুঝছো? তাহলে দেখো আমাদের এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশগুলো দেখো। মেমব্রেনটা কয়টা লেয়ার আছে দেখো তো, দুইটা লেয়ার আছে এখানে। হ্যাঁ, দুইটা লেয়ার আছে এখানে, বাইরের মেমব্রেনটা দুইটা লেয়ার, ভিতরে আরেকটা লেয়ার তোমরা পাবা। এই জন্য বলা হয় ক্লোরোপ্লাস্ট হচ্ছে তিন মেমব্রেন দ্বারা তৈরি, তিন প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গাণু। এটা আসে যে নিচের কোন অঙ্গাণুটি তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, বললাম কিন্তু, হ্যাঁ, বা নিচের কোন অঙ্গাণুটি হচ্ছে তিনটি আবরণ থাকে, নিচের কোন অঙ্গাণুর তিনটি আবরণ থাকে, বা হচ্ছে তোমার নিচের কোন অঙ্গাণুর তো কি বলে হচ্ছে যে
তিনটি প্রকোষ্ঠ থাকে। তাহলে দেখো তো আমরা ছবিটা শিখবো, ছবি আঁকা শিখলে আমরা কিন্তু গঠনগুলো খুবই ইজিলি পারবো, বুঝছো? তাহলে দেখো তো ক্লোরোপ্লাস্ট দেখো তো এখানে হচ্ছে দুইটা স্তর আছে, বহিঃস্তর এবং অন্তঃস্তর, ঠিক আছে। এরপর দেখো এই যে আমার চাকতি চাকতি জিনিসগুলো, মানে চাকার মতো যে জিনিসগুলো রাউন্ড রাউন্ড করে তোমার হচ্ছে এই যে এরকম এরকম করছে, যে এরকম এরকম জিনিসগুলো, এগুলোকে কি বলা হয় বলো তো? এরকম করে চাকতিগুলো যে তৈরি করে, এই এক একটা চাকতিকে বলা হয় হচ্ছে আমার থাইলাকয়েড। আর পুরো চাকতির যে সেটটা, ধরো এটা একটা সেট, এই সেটটাকে বলা হয় হচ্ছে আমার গ্রানাম। এবং এই যে ম্যাট্রিক্সটা, ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্সটা, এটাকে নর্মাল স্ট্রোমা বলা হয়, ঠিক আছে। তো এই যে থাইলাকয়েড, তারপর হচ্ছে স্ট্রোমা, গ্রানাম, এই জিনিসগুলো আমরা জানলাম। এবার জানবো আমরা রাইবোজোম আর ডিএনএ। আমরা পড়ছি যে প্লাস্টিডের আর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে এবং হচ্ছে নিজস্ব রাইবোজোমও এর মধ্যে থাকে। আর কয়েকটা জিনিস আমরা দিব। এই যে স্ট্রোমা দুইটাকে যে যুক্ত করতেছে, হ্যাঁ, মানে তোমার হচ্ছে যে দুইটা গ্রানামকে যে যুক্ত করতেছে, দেখছো? এই যে গ্রানামকে যুক্ত করতেছে, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। আরো কিছু কিছু থাকে, শ্বেতসার দানা, তৈলবিন্দু, এগুলো তুমি না লিখলেও মানে লিখলে খুবই ভালো, বাট তুমি যদি এগুলো মিস করে যাও তাহলে কোনো সমস্যা নাই। মেইন জিনিসগুলো আমার থাকতে হবে ছবিতে। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা কি, যে আমার এই যে গ্রানা, স্ট্রোমা ল্যামেলি, আবরণ, ডিএনএ, তারপর হচ্ছে তোমার রাইবোজোম, এই জিনিসগুলো মাস্ট থাকাই লাগবে। এগুলো থাকলেই তবে তুমি পূর্ণ নাম্বার পাবা। আশা করি বুঝছো। তাহলে এখন দেখো আমরা একটু গঠনটা পড়বো। আচ্ছা, তাহলে ক্লোরোপ্লাস্টের গঠনে প্রথমেই আসি আমরা হচ্ছে আবরণী বা ঝিল্লি, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটাতেই দেখবা যে তোমার আবরণীগুলো তোমার হচ্ছে ফসফোলিপিড থাকে বা তোমার হচ্ছে প্রোটিন লিপিড থাকে। বাট ক্লোরোপ্লাস্টে কি থাকে? মানে ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে? গ্লাইকোসিল, গ্লিসারাইড। এটা এমসিকিউতে খুবই আসে যে তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্টের মেমব্রেন কোনটা, গ্লাইকোসিল হচ্ছে তোমার গ্লিসারাইড, এটা এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে আবরণী কি বলবো? আবরণী ঝিল্লিতে তুমি পয়েন্টগুলো খুব সুন্দর করে লিখবা, ছবি দেখবা আর লিখবা, ছবি দেখবা আর লিখবা, দ্যাটস ইট। ছবিটাই হচ্ছে মেইন, ঠিক আছে। তাহলে ক্লোরোপ্লাস্ট হলো 3 মেমব্রেন দ্বারা তৈরি, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গাণু, হ্যাঁ। তারপরে মেমব্রেন গুলার একটু বর্ণনা দিবা, যে প্রথম মেমব্রেনটা সবচেয়ে বাইরের, দ্বিতীয় মেমব্রেনটা প্রথম মেমব্রেনের নিচে অবস্থিত, আর তৃতীয় মেমব্রেনটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। এই তো থাইলাকয়েড গুলোর উপরে একটা মেমব্রেন আছে, সেটাই। এরপর চলে আসি আমরা স্ট্রোমা। এটা কি মানে গ্রাউনামের ত্রিমাত্রিক চিত্র, এইগুলো আর লাগবে না, একটা ছবি দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট আঁকতে বলছে, আমরা ক্লোরোপ্লাস্টই আঁকবো। আচ্ছা, এবার দেখি ক্লোরোপ্লাস্টের যে হচ্ছে তোমার ম্যাট্রিক্সটা বলা আছে, এটা কি কি থাকে। এই জিনিসটা যে কলয়েড ধর্মী ম্যাট্রিক্স তরলকে হচ্ছে স্ট্রোমা বলে। এই স্ট্রোমাতে হচ্ছে কি থাকে? 70S রাইবোজোম থাকে, ডিএনএ, আরএনএ, এগুলো থাকে, ঠিক আছে। তো স্ট্রোমাতে হচ্ছে কি হয়? কার্বন বিজারণের C3 বা C4 যে চক্রগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের স্ট্রোমাতে হয়। এরপর দেখো থাইলাকয়েড বা গ্রানাম, এখান থেকেও আমরা একটু বর্ণনা দিব। থাইলাকয়েড, যে কতগুলো থাইলাকয়েড মিলে হচ্ছে আমার একটা গ্রানাম তৈরি হয়, বা ক্লোরোপ্লাস্টে কতগুলো গ্রানাম থাকে, সেই জিনিসগুলাই লিখবো, ঠিক আছে। এই যে দেখো 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি হয়, এবং প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টা করে গ্রানাম থাকে। তার আগে আমরা কিছু বলবো যে থাইলাকয়েড একসাথে একটির উপর একটি সজ্জিত হয়ে স্তূপের মতো থাকে, এই থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানাম, ঠিক আছে। আমরা ছবি দেখেই সব বলতে পারবো, আলাদা করে সেরকম পড়ার দরকার নেই। তারপর চলে আসি স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কি বলতো? পাশাপাশি দুইটা গ্রানা সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত থাকে, এই নালীকে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি বলা হয়। ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেটিস, এগুলো হচ্ছে তোমার থাইলাকয়েড মেমব্রেনে অনেকগুলো গোলাকার বস্তু বহন করে, হ্যাঁ। তো এই থাইলাকয়েডের ভেতরে
কি থাকে, সালোক সংশ্লেষণকারী একক, এটিপি সিনথেটেস এগুলো থাকে। তারপর হচ্ছে এই তো এইগুলাই বলবা, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এই জিনিসগুলো থাকে। ডিএনএ রাইবোজোম, এটা আমরা তো জানি রাইবোজোম 70S থাকে, ডিএনএ হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে, 200টি ডিএনএ থাকতে পারে। হ্যাঁ, তো এই তো এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ আসে আমার হচ্ছে ঘয় বা গতেও আসতে পারে। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, খাদ্য প্রস্তুত করা, এগুলো আমরা জানি, একেবারে নর্মাল জিনিসগুলো। ঠিক আছে, সালোক ফটো রেসপিরেশন করতে হেল্প করা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স রক্ষা করে। কেন বলতো, যে নিজস্ব ডিএনএ আছে, বংশানুক্রমিক হচ্ছে নিজস্ব সক্রিয়তা ধারণ করে, এগুলোই। তারপর হচ্ছে ফটোফসফোরাইলেশনে হচ্ছে এডিপি কে এটিপিতে রূপান্তর করে। এগুলো খুবই মানে খুবই ইজি টার্ম এগুলো, তো এগুলো আমরা পারি। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করে। হ্যাঁ, তারপর হচ্ছে সৌরশক্তিকে তোমার হচ্ছে জৈবিক শক্তিতে রূপান্তর করে, এবং বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড এটাকে আরইউবিপিতে বা রাইবোলোজ বিসফসফেটে যুক্ত করে। ঠিক আছে, এগুলো আমরা পারি। এই যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যে পার্থক্য না ভাইয়া, এটা কিন্তু আসে। এই যে ধরো তোমার মাইটোকন্ড্রিয়া উদ্দীপক থেকে দিয়ে দিল একটা মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে তোমার প্লাস্টিড, পরে বললো যে এই দুইটার মধ্যে তোমরা পার্থক্য করো, একটা এক্স অঙ্গাণু একটা ওয়াই অঙ্গাণু দিয়ে তোমার হচ্ছে কোয়েশ্চেনটা করবে, তারপর বলবে এগুলোর হচ্ছে পার্থক্য করো। ঠিক আছে, তো এখানে দেখো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়াটা কি বলতো, এখানে কি কোনো রঞ্জক পদার্থ থাকবে? থাকবে না। তাহলে প্লাস্টিডে থাকবে। অবস্থান হচ্ছে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী দুইটাতেই থাকে। আর প্লাস্টিড কি থাকে? প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদে থাকে। মাইটোকন্ড্রিয়া দেখো এর অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজযুক্ত, এদের ক্রিস্টি বলে। তার মানে ক্রিস্টি থাকে কিনা, মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি থাকে, প্লাস্টিডে কোনো ক্রিস্টি নাই। তারপর হচ্ছে থাইলাকয়েড দিয়েও বলতে পারো, মাইটোকন্ড্রিয়া থাইলাকয়েড নাই, প্লাস্টিডে থাইলাকয়েড। মানে তুমি দুইটা ছবি জাস্ট কম্পেয়ার করবা, ছবির পয়েন্টগুলো দিবা যে এটা এটাতে আছে, এটা এটাতে নাই, প্রকোষ্ঠগুলো লিখবা, কাজটা শেষে লিখবা, দ্যাটস ইট, তাহলেই তোমার হয়ে যাবে। দেখো খাদ্য সঞ্চয় মাইটোকন্ড্রিয়া করে? করে না। এ কি করে? শক্তি উৎপন্ন করে। প্লাস্টিডের কাজ কি? খাদ্য তৈরি করে। এই কোনো কিছু সঞ্চয় করে? অবশ্যই সঞ্চয় করে, সঞ্চয় বৈশিষ্ট্য আছে। তারপর দেখো এই যে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের তুলনা, এটা একটু পড়বা, নট সো ইম্পর্টেন্ট ফর সিকিউ। সেন্ট্রিওল, এটা আমাদের সিকিউতে খুব একটা আসে না, ছোট যেহেতু সিকিউর টপিকটা একটু বড় হওয়া উচিত, বাট কখনো কখনো দিয়ে দেয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নর্মালি এটা আসে না। তো আমরা যেহেতু আসে না, আমরা আপাতত স্কিপ করবো না, একটু দেখবো গঠনটা। আমরা প্রথমে ছবিটা আঁকবো যে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে হচ্ছে সেন্ট্রোজোম হয়। কয়টা হচ্ছে কি করে দেখো তো, কি কি অংশ থাকে। একটা হচ্ছে সিলিন্ডার ওয়াল, ত্রয়ী বা ট্রিপলেট, তারপর হচ্ছে তোমার যোজক বা লিঙ্কার, এই সবগুলো মিলেই হচ্ছে আমার সেন্ট্রিওল। আর সেন্ট্রিওল যে তরলটা সেটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এই পুরোটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোজোম। এই তো ব্যাপার। সেন্ট্রিওলের কাজ এই যে শুক্রাণুর লেজ গঠন করে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা কাজ। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না ঠিক মতো, এবার আশা করি পাবা। আচ্ছা, কোষ কঙ্কাল, এখান থেকে সিকিউ আসে না, এমসিকিউর জন্য দাগানো লাইনগুলো ভালো মতো পড়বা। পারক্সিজম, এখান থেকেও তোমার জাস্ট এমসিকিউ আসবে, সিকিউ খুব একটা আসে না। গ্লাইঅক্সিজম, এগুলো হচ্ছে সবই এমসিকিউ টপিক। চলে আসছে আমাদের মাইটি নিউক্লিয়াস। ঠিক আছে, মাইটি নিউক্লিয়াস মানে এটা এখান থেকে একটা সিকিউ হবেই হবেই হবেই, আর পসিবিলিটি অনেক অনেক বেশি। অথবা তোমার এখান থেকে কিন্তু একটা লিঙ্কেজ সিকিউ তৈরি করতে পারে। গতে ধরো যে তোমার এই নিউক্লিয়াস দিয়ে দিবে, আর ঘতে তোমার হচ্ছে পরের যে ডিএনএ পার্টটুকু সেটা দিয়ে দেবে, কারণ এই দুইটাকে অ্যাডজাস্ট করা কিন্তু খুব ইজি, তোমরা জানো, ম্যাচ করা খুব ইজি। তাহলে নিউক্লিয়াস কি দেখো তো, আমরা নিউক্লিয়াস থেকে কি কি পড়বো? নিউক্লিয়াস থেকে যে দাগানো লাইনগুলো আছে এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিউক্লিয়াস থেকে আমরা কি করব বলো? নিউক্লিয়াসে আসার সাথে সাথে আমরা আগে নিউক্লিয়াসের ছবিটা ভালো মতো এঁকে ফেলবো। ঠিক আছে, নিউক্লিয়াসের ছবিটা আঁকবো। তারপরে ছবিটা আঁকলেই কিন্তু আমার অর্ধেকের বেশি, তোমার 80% পড়া হয়ে যায়। ছবি আঁকলেই আমাদের 80% পড়া হয়ে যায়। দেখো তো কি কি থাকে। নিউক্লিয়ার এনভেলপ থাকে দ্বিস্তরী, ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিওলাস থাকে, যে সবচেয়ে প্রমিনেন্ট যে অংশটা, ঠিক আছে, সেটাই হচ্ছে নিউক্লিওলাস। ক্রোমাটিন তন্তু থাকে, সব কিছু মিলে হচ্ছে আমার নিউক্লিয়াস। ছবিটা একটু
তোমরা দেখো দেখো মানে আঁকবা ভালো মতো করে, ঠিক আছে? তাহলে দেখো কি কি অংশ থাকে, চারটা অংশ থাকে। কি? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম এবং হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে দেখো তো নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়াসের মেমব্রেন কত স্তরী? দ্বিস্তরী। প্রতিটা মেমব্রেনে কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ার। দেখছো এখানেও ফসফোলিপিড বাইলেয়ার চলে আসছে। আচ্ছা, নিউক্লিয়ার যে আবরণী নিউক্লিয়ার এনভেলপ বলা হয়, ঠিক আছে? এই যে নিউক্লিয়ার যে এনভেলপটা, এখানে ছিদ্র থাকে, ঠিক আছে, যা অন্যান্য আবরণীতে থাকে না, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। বুঝছো? এখান থেকে এই বর্ণনাটা দিলেই চলবে। দ্বিতীয়টা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ দ্বারা, মানে আবরণটা দ্বারা আবৃত ঘন স্বচ্ছ দানাদার যে তরলটা, সেটাই নিউক্লিওপ্লাজম। কাইন্ড অফ তোমরা নিউক্লিয়াসের ম্যাট্রিক্স বলতে পারো এটাকে, ঠিক আছে? তো এটার নাম ক্যারিওলিম্ফ। আচ্ছা, প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো এতে বিদ্যমান। নিউক্লিওপ্লাজমের কাছ থেকে একটা দুইটা পয়েন্ট তোমরা লিখতে পারো, যে ক্রোমাটিন জালিকা এরা ধারণ করে। হ্যাঁ, আমরা দেখছি ক্রোমাটিন জালিকা ধারণ করে, নিউক্লিওলাসটাও ধারণ করে, ঠিক আছে? নিউক্লিয়াসের বিভিন্ন কাজে হেল্প করে। আচ্ছা, এবার চলে আসে এই যে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম, এটার মধ্যে খ নাম্বার একটা কোশ্চেন আসতে পারে, ছকটা তোমরা ভালো মতো পড়বা। দেখো নিউক্লিওলাস জিনিসটা কি? নিউক্লিয়াসের ছোট অধিকতর ঘন যেই বস্তুটা দেখা যায় সেটাই হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে? আচ্ছা, যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি ঘটে সেসব নিউক্লিয়াসের কোষে অধিক পরিমাণে নিউক্লিওলাস থাকে। এই তো। এবার দেখো নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের পার্থক্য, এটা বেশি গুরুত্বপূর্ণ ক্ষয়ের জন্য। তা নিউক্লিয়াস জিনিসটা কি কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজম। আর নিউক্লিওলাসটা নিউক্লিয়াসের ভেতরে। ঝিল্লি দেখো, নিউক্লিয়াস দ্বিস্তরী ঝিল্লি দ্বারা। নিউক্লিওলাসের কোনো ঝিল্লি আছে? কোনো ঝিল্লি নেই, এটা এমনিতেই একটু প্রমিনেন্ট অংশ। তারপর হচ্ছে কাজটা দেখো, নিউক্লিয়াস হচ্ছে সকল কাজ করে, নিউক্লিওলাস হচ্ছে আরএনএ আর প্রোটিন সংশ্লেষণ করে। বংশগতির গুণাবলী ধারণ করে নিউক্লিয়াস, বাট যেহেতু এখানে ডিএনএ থাকে না নিউক্লিওলাসে, এই জন্য বংশগতির সাথে কোনো সম্পর্ক নাই। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, এই যে নিউক্লিয়াসের ভেতরে আমরা যে জালিকাকার অবস্থাগুলো দেখতে পাই, এই জালিকাগুলোকে বলা হয় তোমার হচ্ছে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এই তো। আচ্ছা, ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে একটা সিকিউ আসলে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ না। এই যে এই ছবিটা ক্রোমোজোম, দেখো প্রথমে আমার হচ্ছে ক্রোমোজোমটা আঁকতে হবে। এখানে কি কি ফিচার আমরা দেখতে পাই সেটাই গুরুত্বপূর্ণ, সেই ফিচারগুলো সম্পর্কে আমরা একটু ছোটখাটো বর্ণনা লিখে দিলেই হয়ে যাবে। দেখো তো, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের যে প্রান্তগুলো আছে, এই প্রান্তগুলোকে কি বলা হয়? টেলোমিয়ার। এক প্রান্তে কি হয়? এই যে টেলোমিয়ারটা গৌণকুঞ্চন সৃষ্টি করে, মানে টেলোমিয়ারটার নিচে গৌণকুঞ্চন সৃষ্টি হয়, একটা স্যাটেলাইটের মতো অংশ তৈরি করে, এটাকে বলা হয় স্যাটেলাইট। তারপর হচ্ছে মুখ্য কুঞ্চন এখানে হয় মাঝ বরাবর। দুইটা ক্রোমাটিড তো থাকেই, আমরা জানি ক্রোমাটিডের মধ্যে থাকে আমাদের ক্রোমাটিন, আর এটা সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়। তাহলে দেখো পয়েন্টগুলো কি কি থাকে এখানে। বাহু থাকে, কাইনেটেকর, ক্রোমোমিয়ার, গৌণকুঞ্চন, স্যাটেলাইট, এই নামগুলো জেনে ভিতর থেকে এক দুই লাইন করে আমরা লেখার জন্য নিয়ে নিব, দ্যাটস ইট। এই যে পার্থক্যের বক্সগুলো, এগুলো একটু পড়ে ফেলবা, খ নাম্বারের জন্য আসতে পারে। আচ্ছা, এবার দেখো তো, এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের যে প্রকারটা আসে না খুব একটা, বাট দেখে রাখবা, এটা এমনি ইজি, তোমরা পারবা। এই যে মেটাসেন্ট্রিক ছবিগুলো আঁকবা, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, দ্যাটস ইট, বেশি কিছু নাই। ক্রোমোজোমের গাঠনিক উপাদান, আচ্ছা, এবার চলে আসি নিউক্লিক অ্যাসিডের প্রকার, চলে আসছি ডিএনএ তে। ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের প্রথমে ডিএনএ শিখতে হলে তোমার ডিএনএ এর মডেলটা একটা শিখতে হবে। একটা হচ্ছে তোমার ডাবল হেলিক্স মডেল, এটা আসে মাঝে মাঝে গয়ে। তো আমাদের প্রথমে ডাবল হেলিক্স মডেলটা শিখতে হবে। ডাবল হেলিক্স মডেলটা আশা করি তোমরা আঁকতে পারো। আচ্ছা, আমি একবার এঁকে দেখাই। দেখো, এটা হচ্ছে তোমার স্পাইরাল হবে,
ঠিক আছে, যে কাইন্ড অফ এরকম হবে। এইখান থেকে আমরা ডাবল হেলিক্সে একটা যদি 5 প্রান্ত হয়, আরেকটা হচ্ছে আমাদের হবে 3 প্রান্ত, অপোজিট হবে এটা। এখানে হচ্ছে একটা 3 প্রান্ত হবে যেটা 5, ওইটা 3 হবে, এটা হচ্ছে হবে 5 প্রান্ত। ঠিক আছে, তবে মাঝে মাঝে আমরা একটু এগুলো দিব, তোমার হচ্ছে হবে অ্যাডেনিন থাকলে হবে একটা সাইডে অ্যাডেনিন থাকলে আরেকটা হচ্ছে তোমার থাইমিন হবে, তারপর হচ্ছে জি সি একটা আরেকটা কাউন্টার হবে। ঠিক আছে, সো এই ছবিটা আমরা একটু আঁকা শিখবো। হ্যাঁ, দ্যাটস ইট। এরপরে হচ্ছে ডাবল হেলিক্স মডেলটা আমরা আঁকা শিখবো এবং এটা বর্ণনাটা শিখবো। তারপর ডিএনএ অণুর যে রাসায়নিক গঠনটা আমাদের দেওয়া আছে, এটা আমরা একটু দেখি এই গঠনটা কিভাবে, এই গঠনটা একটু আমরা আঁকা শিখবো, যদিও খুব একটা আসে না। এটা আমাদের, আমি নটরডেম কলেজে পড়তাম, তো আমার কলেজে এটা বারবারই দেওয়া হতো, বেশ কয়েকটা পরীক্ষায় এই গঠনটা, রাসায়নিক গঠনটা দেওয়া হতো, বোর্ডে খুব একটা দেওয়া হয় না। তো তোমরা একটু এটা আঁকার চেষ্টা করবে একবার। আঁকবা কিভাবে, দেখো আমাদের যে নাইট্রোজেন বেসটা আছে, একটা আরেকটার কাউন্টার হবে। তুমি এক সাইডে যেটা হবে 5 প্রান্তটা হইলে অক্সিজেনটা উপরে থাকবে, আর 3 প্রান্তটা হলে অক্সিজেনটা নিচে থাকবে। দেন হচ্ছে মাঝখানে যে পরিপূরক বেস পেয়ারটা থাকবে, হ্যাঁ, সেই বেস পেয়ারটা একটা আরেকটার বিপরীত হবে, এটা তো আমরা জানি। ঠিক আছে, একটা আরেকটার কাউন্টার হবে। তা আমাদের গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যে ডিএনএ যে ডাবল হেলিক্স মডেলটা আছে, এটার বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, সো ডিএনএ ডাবল হেলিক্সটা কি বলতো, ডিএনএ অণু দ্বিসূত্রক, তারপর বিন্যাস হচ্ছে ডান থেকে বাম দিকে ঘোরানো, এই যে ডান থেকে বামে পেঁচানো, তারপর হচ্ছে যাকে বলা হয় ডাবল হেলিক্স, তারপর হচ্ছে যে সূত্র দুটি সমদূরত্বে বিপরীতমুখী, একটা যদি তোমার 5-3 কার্বনমুখী হয়, যে দেখছো 5-3, আরেকটাতে মাস্ট তোমার 3-5 মুখী হয়ে অবস্থান করবে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে তোমার ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট, এই যে দেখো ফসফেট 5 প্রান্তে একটা যুক্ত হবে, আর একটা তোমার হচ্ছে 3 প্রান্তে যুক্ত হবে, যে ফসফেট আর হচ্ছে তোমার সুগার, এটা হচ্ছে পর্যায়ক্রমিক যুক্ত থাকে। এই যে দেখছো রাসায়নিক গঠনটা, এটাই বলছে। আল্লাহ, কি হচ্ছে এগুলি আজকে। আচ্ছা, তারপর কি আছে, সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় নাইট্রোজেন বেস দিয়ে। ঠিক আছে, অ্যাডেনিন থায়ামিন হচ্ছে তোমার ডাবল বন্ড, আর গুয়ানিন সাইটোসিন হচ্ছে ট্রিপল বন্ড। এটা অনেকেই ভুলে যায়। সো এটা আমি মনে রাখতাম কিভাবে জানো, এটা মনে রাখতাম আমি তুমি গরুর সাথে কে ছাগল, আমি তুমি, দেখো আমি তুমি 2 জন, আর গরু ছাগল ওরা মনে করো যে 3 জন। ঠিক আছে, এই জন্য আমি তুমি হচ্ছে ডাবল বন্ড, গরু ছাগল হচ্ছে ট্রিপল বন্ড। ওকে, ফসফেট দেখো ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের, দেখো এই যে ফসফেটটা যুক্ত থাকে হচ্ছে তোমার এই যে 3 আর হচ্ছে তোমার 5 নাম্বার কার্বনে, 3 আর 5-এ যুক্ত থাকে। ঠিক আছে, ফসফেট যুক্ত থাকে 3-5-এ, আর তোমার হচ্ছে যে নাইট্রোজেন বেসটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার কার্বনে যুক্ত থাকে। এটাই বলছে 3 ধরনের নাইট্রোজেন বেস থাকে, কি অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলো থাকে। তারপর হচ্ছে তোমার এই যে আমি তুমি ডাবল বন্ড, গরু ছাগল মানে অ্যাডেনিন থাইমিন ডাবল বন্ড, তারপর গুয়ানিন সাইটোসিন হচ্ছে ট্রিপল বন্ড। প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। হ্যাঁ, তো প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া, প্রতিটি প্যাচ হাইড্রোজেন বন্ড হচ্ছে 25টা। তোমরা গুনলে বুঝতে পারবা, 10টা মনোনিউক্লিওটাইডে গুনলে বুঝতে পারবা। এই তো আণবিক ওজনটা একটু পড়তে পারো, যে হচ্ছে তোমার 10^6 থেকে 10^9। ডিএনএ এর কাজ, এটা গুরুত্বপূর্ণ। দেখো এই কাজগুলো না আমরা এমনিই পারি, বুঝছো, আলাদা করে মুখস্থ করার বা পড়ার কোনো দরকার নেই। বহুত জ্ঞানজাম করতেছে আজকে এটা। আচ্ছা,
দেখো ডিএনএ এর কাজগুলো বংশগতির আণবিক ভিত্তি, ক্রোমোজোমের গাঠনিক উপাদান, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে, নিয়ন্ত্রণ করে, জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় নিয়ে যায়, তারপর হচ্ছে জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, জীবের পরিবৃত্তি ও মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। মানে অনেকগুলো পয়েন্ট তোমরা ইচ্ছা মতো তোমাদের লিখতেই থাকবা, বুঝছো? এবার চলে আসি আমরা ডিএনএ কাজ, আমরা এবার এগুলো দেখবো। আচ্ছা, আমাদের যদি ডিএনএ রেপ্লিকেশনের আসে তাহলে তোমরা চেষ্টা করবে একটু ছবি দেওয়ার, যদি সময় পাও এই ছবিটা রেপ্লিকেশনের জন্য আঁকবা। এটা আঁকলেই চলবে। আচ্ছা, এবার তো আরএনএ হচ্ছে, আরএনএ থেকে আমরা কি কি জানবো সিকিউর জন্য? আরএনএ প্রকারভেদ, আরএনএ প্রকারভেদটা জানবো, আরএনএ তারপর হচ্ছে আমরা টিআরএনএটা একটু আঁকতে শিখবো। এই দেখো টিআরএনএ বা ট্রান্সফারএনএ, এই ছবিটা একটু আঁকবো। এই ক্লোভার লিফ মডেলটা মাঝে মাঝে গয়ে আসে, খুব কম আসে যদিও, তারপরও আসে, এটা একটু আঁকা শিখে ফেলবো আমরা। আর হচ্ছে আরএনএ প্রকারভেদটা একটু দেখি। আচ্ছা, এই যে ডিএনএ আরএনএ যে পার্থক্যটা আছে এটা একটু দেখবা। হ্যাঁ, আমরা এটা পারি, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক, রাসায়নিক গঠনটাও পারি। এগুলো হচ্ছে আমরা পারি, এটা মাস্ট পড়বা। এই যে দেখো ডিএনএ অণুর রেপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এখন এই তিনটা সিস্টেম পড়বো, এই তিনটা সিস্টেম পড়লেই আমার এই চ্যাপ্টারের সিকিউ মোটামুটি কাভার হয়ে যাবে, ঠিক আছে? এন্ড এখান থেকে ভালোই প্রশ্ন হয় ডিএনএ রেপ্লিকেশন। সো ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমার প্রথমে জানতে হবে ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজনীয় যে উপকরণগুলো কি কি। দেখো ফার্স্ট অফ অল আমার প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে কি কি থাকবে, দেখো একটা ছাঁচ লাগবে বা একটা টেমপ্লেট লাগবে, প্রয়োজনীয় নিউক্লিওটাইড লাগবে, নিউক্লিওটাইডের মধ্যে ব্রঞ্জ সৃষ্টির জন্য প্রচুর শক্তি যেটা ট্রাইফসফেট থেকে আসে, ঠিক আছে? অথবা এটিপিও বলতে পারো, এটিপি তো অ্যাডিনোসিন ট্রাইফসফেট ডিরেক্ট বলতে পারো। গুরুত্বপূর্ণ এনজাইম আর কিছু প্রোটিন লাগবে যাদেরকে রেপ্লিকেশন কমপ্লেক্স বলা হয় বা রেপ্লিজোম বলা হয়। আমরা এগুলো সুন্দর মতো লিখবো, যে আগে প্রয়োজনীয় উপকরণ, তারপরে হচ্ছে ধাপগুলো বর্ণনা করব, তারপর হচ্ছে এনজাইমগুলো দিয়ে আমরা মূলত কাজটা শিখবো। তো প্রথমে দেখো আমরা কিভাবে এটা মাথায় সেট করব ডিএনএ রেপ্লিকেশন সিস্টেমটা। আচ্ছা, আমরা তো জানি তাই না ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সিস্টেমটা একবার আমি বলে দিই। ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, একটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার যে সিস্টেমটা সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে সিস্টেমটা সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন ব্যাপারটা হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে সিস্টেমটা সেটাই হচ্ছে আমার ট্রান্সলেশন, ঠিক আছে? তাহলে দেখি চলো। প্রথমে কি করে হেলিকেজ এনজাইম, দেখো হেলিকেজ এনজাইম কি করে, অরিতে যুক্ত হয়। অরি জিনিসটা কি? অরি হচ্ছে যে এই যে ডিএনএটা আছে, ডিএনএ তো অনেক লম্বা তাই না? হ্যাঁ, মানে এটা তো অনেক লম্বা, সূত্রকটা তো অনেক লম্বা তাই না? তো এটা তো যে সব একেবারেই সব জায়গায় হবে না, একটা জায়গাতে শুরু হবে। তো যেই জায়গাটাতে হচ্ছে রেপ্লিকেশনটা শুরু হয় সেটাকে বলা হয় অরি, ঠিক আছে? অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলা হয়। তো প্রথমে হেলিকেজ আসবে। আমাকে এনজাইমের কাজগুলো আগে, একটা বক্স আছে, বক্স থেকে কাজগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা পরে আসতেছি, কাজগুলো পরে, আমরা প্রথমে দেখি সিস্টেমটা কি হয়। দেখো আমরা এত কিছু এভাবে লিখবো না, ঠিক আছে? তো প্রথমে কি হবে, আমরা পয়েন্ট পয়েন্ট করে লিখতে থাকবো আর কি পরীক্ষার খাতায়। দেখো শুনবা ভালো মতো। প্রথমে হচ্ছে ডিএনএ হেলিকেজ নামক একটা রেপ্লিকেশন এনজাইম আছে, সেটা হচ্ছে অরিতে যুক্ত হয়। অরি যে জায়গাটাতে হচ্ছে আমার ডিএনএ রেপ্লিকেশনটা হয় সেখানে অরিতে যুক্ত হয়। তারপরে এই হেলিকেজটা কি করে, অরিতে যুক্ত হয়ে ডিএনএ যে ডাবল যে হেলিক্সটা আছে সেটার প্যাচটা আসলে খুলে দেয়, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ব্যান্ড থাকে, দুইটা ব্যান্ড হচ্ছে প্যাচ মুক্ত হয়ে যায় এবং ওই স্থানে হচ্ছে একটা তোমার ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি করে, যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, ওয়াই আকৃতির এটা, ঠিক আছে? এরপর দেখো প্যাচ তো আমার খুলে গেল প্রথম, এরপরে কি হবে, এরপরে টপো আইসোমারেজ এনজাইম আসবে, স্ট্র্যান্ড দুটিকে তো পুনরায় হচ্ছে প্যাচ তৈরি হতে দেবে না। তার মানে কাজটা কি হলো, প্রথমে হচ্ছে অরিতে আসলো কে, অরিতে আসলো হচ্ছে আমার হেলিকেজ। হেলিকেজ
দুইটা ভেঙে দিল, ঠিক আছে, দুইটা বন্ড ভেঙে দিল, দুইটা বন্ড ভেঙে দিয়ে ওখানে আবার আসলো টপ আইসোমারেজ। সো বন্ড দুইটা যেন আবার একত্রে জোড়া না লাগতে পারে, ঠিক আছে, যেহেতু ওদের মধ্যে একটা আকর্ষণ আছে, সো ওরা যেন জোড়া না লাগতে পারে এই জন্য আসছে আমার হচ্ছে টপ আইসোমারেজ। টপ আইসোমারেজ কি করে যে এদেরকে আর জোড়া লাগতে দেয় না, ঠিক আছে। এই তো গেল, মানে একটা মানে কূটনৈতিক একটা অবস্থা তৈরি করে, দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। আচ্ছা, তো টপো আইসোমারেজ, তো আমার তো আদিকোষেও ডিএনএ থাকে, তাদেরও তো রেপ্লিকেশন হইতে হবে। তো সেইখানে টপো আইসোমারেজের পরিবর্তে এই কাজটা করে কে, গাইডেজ। এটাও এই যে একই ধরনের একই গ্রুপের এটা একটা এনজাইম। তারপর দেখো, তাহলে আমার কি হলো, টপো আইসোমারেজ বাধা দিতেছে, এরপরে এনজাইমটা কি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। সো এই যে স্ট্র্যান্ড দুইটা আছে আমার ডিএনএ, যে স্ট্র্যান্ড দুইটা আছে, এটা এই দুইটা যেহেতু একটা আরেকটার পরিপূরক, তাই না, একটা আরেকটার যেহেতু পরিপূরক, সো ওরা চাইবেই মানে একজন আরেকজনের সাথে যুক্ত হইতে, বুঝছো, একজন আরেকজনের সাথে মিলিত হইতে তারা চাইবেই। আচ্ছা, এভাবে থাক বোর্ডটা, একজন আরেকজনের সাথে মিলিত হতে চাইবেই। এই কারণে হচ্ছে কি হয়, এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হয় কাইন্ড অফ। আমার এই যে তোমার টপো আইসোমারেজ কি তাদের মধ্যে পুনরায় প্যাচ তৈরি করতে দেয় না, আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন দুইটা হচ্ছে তোমার স্ট্র্যান্ডের মধ্যে আর ইয়ে তৈরি করতে দেয় না, বন্ধন তৈরি করতে দেয় না, ঠিক আছে। এরপর দেখো এই যে পৃথক হয়ে গেল, ঠিক আছে, পৃথক হয়ে গেল, আমরা কি বলছিলাম না ডিএনএ টেমপ্লেট লাগবে, ঠিক আছে, এই টেমপ্লেটটাই হচ্ছে আমরা পাবো এখান থেকে। ওই টেমপ্লেটে কি হবে, ওই টেমপ্লেটে আমার সম্পূরক আরেকটা স্ট্র্যান্ড তৈরি হবে, ঠিক আছে। তো সম্পূরক স্ট্র্যান্ডটা তৈরি করবে কি, আমরা ডিএনএ গঠনটা একটু আগে দেখলাম না, একটা স্ট্র্যান্ড যদি আমার 5-3 অভিমুখী হয়, আরেকটা কি হবে 3-5 অভিমুখী, ঠিক আছে। তাহলে দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, এবার পলিমারেজ কি কি করবে, নতুন একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করবে, কিন্তু এই এনজাইম কেবলমাত্র আগের যে বিরাজমান স্ট্র্যান্ডের প্রান্তে নিউক্লিওটাইড গুলো যুক্ত করতে পারে, ঠিক আছে। তাই নতুন যে স্ট্র্যান্ডটা সেটা তোমার হচ্ছে আগের যে স্ট্র্যান্ডটা ছিল, ধরো তোমার এক সাইডে 5-3 স্ট্র্যান্ড ছিল, ওইটার সাথে হচ্ছে তোমার তোমার হচ্ছে পলিমারেজ ডিএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত হয়ে নতুন একটা 3-5 হচ্ছে তোমার আরেকটা স্ট্র্যান্ড তৈরি করবে। আচ্ছা, এরপরে আরএনএ প্রাইমেজ, এই আরএনএ প্রাইমেজের কাজটা আমরা স্কিপ করলেও চলবে, আমরা ডিরেক্ট ডিএনএ পলিমারেজ থ্রিতে চলে যাব। এই ডিএনএ পলিমারেজ থ্রিটা হচ্ছে কি, এটা এই এনজাইমের এই এনজাইমটা কি করে, ছাঁচের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড গুলো আনে, ঠিক আছে, নিউক্লিওটাইড গুলো এনে মানে হচ্ছে তোমার এই আরএনএ প্রাইমারের সাথে যুক্ত করে ডিএনএ নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করে, ঠিক আছে। ওকে, তাহলে কি হচ্ছে ডিএনএ পলিমারেজের কাজটা, যে এই এনজাইমটা ছাঁচের একটা কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড আনে, মানে আমি তুমি গরু ছাগল, অ্যাডেনিনের সাথে থাইমিন আর গুয়ানিনের সাথে তোমার হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে নিয়ে আসে, অ্যাডেনিন থাকলে থাইমিন নিয়ে আসে, নিয়ে এসে যে আরএনএ যে প্রাইমারটা ছিল সেখানে যুক্ত করে দেয়, যেহেতু এক প্রান্ত যদি তৈরি হয় সেটা তো আরএনএ, তাই না। আচ্ছা, ওকে, এভাবেই কি করে ডাবল হেলিক্সের একটা স্ট্র্যান্ড দুটি মানে স্ট্র্যান্ড দুটি একটি আরেকটির উল্টা ভাবে তৈরি হয়, তার মানে হচ্ছে একটা হচ্ছে তোমার 5-3 অভিমুখী আর একটা হচ্ছে 3-5 অভিমুখী। এই তো আমার ডিএনএ রেপ্লিকেশনটা শেষ, ঠিক আছে। আচ্ছা, লিডিং সূত্র ল্যাগিং সূত্র এগুলো আমরা লিখতে পারি বা আমরা সেখানে স্কিপ করে দিতে পারি, বা আর কয়েকটা কথা আমরা শেষে অ্যাড করব। দেখো যে নতুন যে সূত্রটা ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে সেটা হচ্ছে লিডিং সূত্র, ফর্কের বিপরীত দিকেও বৃদ্ধি পেতে থাকে একটা, সেটা হচ্ছে ল্যাগিং সূত্র। আচ্ছা, এই যে এনজাইম গুলো আমার কিন্তু রেপ্লিকেশনটা পড়া শেষ, এখন দেখো এখানে আমরা এনজাইম গুলো একটু পড়বো। এই এনজাইম গুলো আসলে আমরা এনজাইমটা আর এই কাজটা যদি মুখস্থ করতে পারি তাহলে আমার এই রেপ্লিকেশনটা
অনেকাংশে ইজি হয়ে যাবে। আমরা কাজটা প্রত্যেকটাই পড়ছি। টপ আইসোমারেজ ডিএনএ কে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত রাখে। হেলিকেজটা কি করে, যে রেপ্লিকেশন ফর্ক হচ্ছে তোমার তৈরি করে আর কি, প্যাচগুলো খুলে দেয়। তারপর হচ্ছে পলিমারেজ 3, এটা ডিএনএ প্রুফ রিডিং করে। প্রুফ রিডিং নিয়ে এটা খ নম্বরে একটা কোশ্চেন আসতে পারে, দাগানো লাইনগুলো থেকে তোমরা পড়ে ফেলবা। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ অণুর একক স্ট্র্যান্ডে যুক্ত হয়। তারপর পুনরায় মানে দ্বিতন্ত্রী অবস্থা মানে পুনরায় বন্ড করতে দেয় না। লাইগেজ ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে। প্রাইমেজ আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের প্রান্তে যুক্ত করে। এইসব ডিএনএ পলিমারেজ, এটাই মেইন এনজাইম। ডিএনএ পলিমারেজটাই হচ্ছে আমার রেপ্লিকেশনের মেইন এনজাইম। এবার দেখো ডিএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে প্রোটিন তৈরি করবে কে? ডিএনএ থেকে ডিরেক্ট প্রোটিন তৈরি করা যায় না, আগে আমার ট্রান্সক্রিপশন হতে হবে। ট্রান্সক্রিপশনে কি তৈরি হবে বলতো? ট্রান্সক্রিপশনে তৈরি হবে ডিএনএ থেকে হচ্ছে আমার এমআরএনএ তৈরি হবে। এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পরেই আমার হচ্ছে ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশনে হচ্ছে তোমার হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো ট্রান্সক্রিপশনের জন্য আমার কি কি প্রয়োজন? ছাঁচ প্রয়োজন বা টেমপ্লেট প্রয়োজন। আরএনএ পলিমারেজ এনজাইম, যেটা এখানে 3 প্রকার, আর আমরা পড়ে আসলাম এর আগে বক্সে আদিকোষের জন্য 1 প্রকার। মুক্ত রাইবো নিউক্লিওটাইড ফসফেট, লাইক তোমার এটিপি, জিটিপি, সিটিপি। আমরা এটিপি দিয়ে বেসিক্যালি করি কাজটা। রাসায়নিক শক্তিটা লাগবে, তারপর হচ্ছে কিছু সহযোগী প্রোটিন লাগবে। তো দেখো আমরা এখানে 3টা পয়েন্ট আছে, আমরা এই 3টা পয়েন্টই ভালো মতো পড়বো। দেখো প্রথমে হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা কি হবে। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ, ঠিক রেপ্লিকেশনের যেরকম ডিএনএ পলিমারেজ। তো ডিএনএ অণুর একটা স্ট্র্যান্ডের অংশে প্রথমাংশে অবস্থিত প্রোমোটার ডিএনএ পলিমারেজ যুক্ত হবে। ঠিক আছে, মানে তোমার হচ্ছে ডিএনএ অণুর একটা স্ট্র্যান্ডে একটা অংশ, হ্যাঁ, ওই অংশে হচ্ছে একটা প্রোমোটার থাকবে। প্রোমোটারটা হচ্ছে কি টাটা বক্স, বা প্রকৃত কোষের প্রোমোটারের মূল বস্তু হচ্ছে টাটা কজ, মানে টাটা বক্স আর কি। ওই অংশে তোমার লাইক হচ্ছে এটা একটা ডিএনএ এর একটা অংশ, এখানে হচ্ছে একটা টাটা বক্স আছে ধরে নাও। ওই টাটা বক্সে কি হবে, ওইখানে ডিএনএ অণুর একটা স্ট্যান্ডের মানে ওই যে প্রোমোটার যেটা আছে, যে মানে হচ্ছে তোমার টাটা বক্সে ওইখানে আরএনএ পলিমারেজ যুক্ত হবে। আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে কি হবে বলো তো? ডিএনএ অণুর ডাবল হেলিক্সটা খুলে দিবে। ঠিক আছে, এভাবে ট্রান্সক্রিপশনের প্রক্রিয়া শুরু হবে। বুঝতে পারছো? মানে আমার ডিএনএ তে একটা প্রোমোটার থাকবে, ওই প্রোমোটারে হচ্ছে আমার আরএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত হবে। যুক্ত হয়ে সে তোমার হচ্ছে যে ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াটা শুরু করে দিবে। ঠিক আছে, ওকে। ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না, ওখানে যেরকম আরএনএ প্রাইমারটা লাগলো আমার হচ্ছে নিউক্লিওটাইড গুলো, আমার কাউন্টার নিউক্লিওটাইড গুলো যুক্ত করার জন্য। আচ্ছা, এবার এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ আমরা একটা পেয়ে গেছি, কিন্তু একটা স্ট্র্যান্ড আমরা পেয়ে গেছি না, আলাদা হয়ে গেছে মানে পেয়ে গেছি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমার কমপ্লিমেন্টারি আরএনএ পলিমারেজ এনজাইমটা কি করবে, বেস পেয়ারিং রীতি অনুযায়ী। ঠিক আছে, এই যে আরএনএ পলিমারেজ আমরা পড়ছি, ডিএনএ পলিমারেজ পড়ছি, এখানে আরএনএ পলিমারেজ অনুযায়ী একটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করবে, তো সেটার কমপ্লিমেন্টারি যুক্ত করবে হচ্ছে আরএনএ তৈরি করবে। মানে একটা যদি 5-3 অভিমুখী হয়, আর একটা হচ্ছে 3-5 অভিমুখী হয়ে তৈরি করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এরপরেও দেখো আমাদের টার্মিনেশনটা। আচ্ছা আচ্ছা, দেখো তো এই যে ডিএনএ স্ট্র্যান্ডের খোলা অংশের যে ট্রান্সক্রিপশনটা, হ্যাঁ, ডিএনএ স্ট্র্যান্ডে হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন সমাপ্ত হইলো, এরপর আরএনএ পলিমারেজটা পুনরায় কিন্তু সামনের দিকে চলে যাবে। এরপর আবার ডিএনএ অংশটাকে খুলবে, সেখান থেকে হচ্ছে পেছনের অংশটা আবার ডাবল হেলিক্স হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো টার্মিনেশনটা। এই যে ডিএনএ অণুর যে ছাঁচটা থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু টার্মিনেশন পয়েন্টটা নির্দিষ্ট করা থাকে, যে একটা পয়েন্ট থেকে তোমার আরেকটা পয়েন্ট পর্যন্ত ততটুকুই আরএনএ হবে। আরএনএ পলিমারেজ এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করে ছাঁচ ধরে সামনে অগ্রসর হতে হতে ডিএনএ স্ট্র্যান্ডের টার্মিনেশনে হচ্ছে কি করে, ট্রান্সক্রিপশনটা সমাপ্ত করে। এভাবে হচ্ছে আরএনএটা আমার তৈরি হয়ে যায়। এবার দেখো প্রথমে একটা প্রি আরএনএ তৈরি হয়, এরপর চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। তো প্রি এমআরএনএ থেকে আমার হচ্ছে কোডিং সিকোয়েন্সটা থাকে, একটা এক্সন থাকে, প্রোমোটারের পরে হচ্ছে এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন, এরকম করে থাকে। ঠিক আছে, এক্সন ইন্ট্রন থেকে তোমার কোন অংশটা বাদ যায় বলো তো?
আচ্ছা, ঠিক আছে, এক্সন ইন্ট্রন এই জায়গাগুলো থেকে তোমার হচ্ছে ইন্ট্রনটা কেটে বাদ চলে যায়, ইন্ট্রনটা কেটে বাদ চলে গেলেই চূড়ান্ত এমআরএনএটা তৈরি হয়। এক্সন গুলো মিলেই আমার হচ্ছে চূড়ান্ত এমআরএনএটা তৈরি করে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা রিডিং করে, যেহেতু বইয়ে অনেক বড় করে দেওয়া, এত বড় করে কিন্তু তোমরা লিখতে পারবে না, কারণ সময় আমাদের কম। সো আমাদেরকে একটু বুঝে বুঝে নিজের মতো করে জিনিসগুলো সাজাই লিখতে হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। রিভার্স ট্রান্সক্রিপশন এটা ক্ষয় দিতে পারে অথবা কয় দিতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না। কি যে আমার হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনটা কি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে আমার ট্রান্সক্রিপশন, আর যদি আমার এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয় উল্টাভাবে, সেটা হচ্ছে আমার রিভার্স ট্রান্সক্রিপশন। আচ্ছা, ট্রান্সলেশন এই সিস্টেমটা খুব একটা আসে না। সো আমরা ট্রান্সলেশনের মধ্যে যে পার্থক্যটা আছে, আচ্ছা ট্রান্সলেশনটা না আসলেও আমরা একবার দেখে ফেলি, ঠিক আছে, খুব একটা আসে না যদিও, তারপর আমরা একটু দেখব এখানে কি হয় বলতো। এখানে হচ্ছে ট্রান্সলেশন মানে কি, যে আমার এখানে হচ্ছে প্রোটিন তৈরি করতে হবে। সো এই সিস্টেমটা কোথায় হবে বলতো, রাইবোজোমে হবে। ঠিক আছে, এটা অবশ্যই রাইবোজোমে হবে। সো দেখি ট্রান্সলেশনের প্রয়োজনীয় উপকরণগুলো, এমআরএনএ যেটা হচ্ছে আমার ডিএনএ থেকে তৈরি হয়, ঠিক আছে, এটাই ছাঁচ এখানে। তারপর টিআরএনএ যেটা হচ্ছে কি করে, অ্যামিনো অ্যাসিড গুলো নিয়ে আসবে এখানে যুক্ত করবার জন্য। ঠিক আছে, তো প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য কমপক্ষে একটা টিআরএনএ থাকবে। ও আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে কি রাইবোজোমের কোডন, অ্যান্টিকোডন, তারপর টিআরএন এর যে অ্যান্টিকোডন জায়গাটা আছে সেগুলো হচ্ছে এখানে কাজ করবে। ওকে, তো প্রথমে দেখো কি হয়, ইনিশিয়েটেড টিআরএনএ ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে রাইবোজোমের ছোট খন্ডের সাথে একটা যৌগ গঠন করবে। মানে ব্যাপারটা তো আমার রাইবোজোমে হচ্ছে, তাই না? সো রাইবোজোমে কি করবে, একটা টিআরএনএ, ইনিশিয়েটেড টিআরএনএ কোনটা, কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত করবে বলো, মেথিওনিন যুক্ত করবে। হ্যাঁ, তো এইভাবে রাইবোজোমের সাথে তোমার হচ্ছে আবার এমআরএনএ এর 5 প্রান্তের সাথে আবদ্ধ হলে যে তোমার এই যে যৌগটা, মানে তোমার হচ্ছে, আমরা ছবিতে একটু দেখি, এই যে এমআরএনএ তে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে যে রাইবোজোমের ছোট খণ্ডটা, ঠিক আছে, এই ছোট খণ্ডটা আবার হচ্ছে এখানে যুক্ত হবে, রাইবোজোমে আবার যুক্ত হবে, এইভাবে আসলে বড় খণ্ড তৈরি হবে। এই মানে এই অ্যামিনো অ্যাসিড গুলো, টিআরএনএ হচ্ছে, আমি বলে ফেলি, রাইবোজোমে হচ্ছে টিআরএনএ, টিআরএনএ তো একটা অ্যান্টিকোডন অংশ আছে। তো সে ওই অ্যান্টিকোডনের বিপরীতের যেই তোমার অ্যামিনো অ্যাসিডটা, সেটা সে নিয়ে এসে রাইবোজোমে আনবে। সো রাইবোজোমে তারপরে এই যে ছোট খণ্ড তৈরি হবে, সেই ছোট খণ্ডটা আবার যুক্ত হবে, যুক্ত হয়ে তোমার ওই যে বড় খণ্ড তৈরি হবে, বড় খণ্ডগুলো বারবার যুক্ত হয়ে হয়ে হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড গুলো ফর্ম করবে। এভাবে হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা তোমার বড় হয়ে এখানে হচ্ছে প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এরপরে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, এটা তোমরা পড়ে ফেলতে পারো, এটাও আসে আর কি। তো বেসিক জিনিসগুলো জানলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের ট্রান্সক্রিপশনটা কোথায় হয় বলো তো? ট্রান্সক্রিপশনটা কিন্তু আমার রাইবোজোমের সাথে সম্পর্কিত নয়। সেন্ট্রাল ডগমা অফ লাইফ, দিস ইজ আ খ নাম্বারের কোয়েশ্চেন আর কি। দেখো, এই যে আমি একটা তোমাদের একটা পরিসংখ্যান নিয়ে এসেছি, যে বোর্ড প্রশ্নে আসলে কত সালে কতগুলো এসেছিল, তো তোমরা এটা দেখলে বুঝতে পারবা বোর্ড প্রশ্নগুলো। তারপরে হচ্ছে এমসিকিউ গুলো দেখো, 25 সালেই এই চ্যাপ্টার থেকে 5টা 4টা 5টা 6টা, দেখছো, বলছি ন্যূনতম 3টা প্রশ্ন হবে, নাহলে 4টা 5টা 6টা 7টা পর্যন্ত প্রশ্ন হয়। আচ্ছা, তো দেখো তো এই কোশ্চেনটা তোমার এইখানে যে একটা হচ্ছে, এটা কি বলতো, এটা হচ্ছে একটা ডিএনএ, কিভাবে বুঝলাম ডিএনএ এটা, কারণ হচ্ছে এখানে ডাবল হেলিক্স আছে, ঠিক আছে, দুইটা হেলিক্সের আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যাডেনিন থাইমিন, এখান থেকে এম প্রক্রিয়া কি হয়েছে, এম প্রক্রিয়া হয়েছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড। দেখো,
এখানে হচ্ছে ডাবল স্ট্যান্ড থেকে এটা কত ঢাকা বোর্ড 25-এ আসা প্রশ্ন। এটা ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড হচ্ছে এম প্রক্রিয়া হয়েছে, এন প্রক্রিয়া আবার অ্যামিনো অ্যাসিড হয়েছে। তাহলে এম প্রক্রিয়াটা কি হচ্ছে, ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড মানে কি ট্রান্সক্রিপশন। আমরা ট্রান্সক্রিপশনটা বর্ণনা করলে এখানে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা না লিখি, এগুলো তোমরা বাসায় তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট বলে বলে দিচ্ছি। তারপর এম এন প্রক্রিয়ার মধ্যে তুলনা আলোচনা করো। এম কি ট্রান্সক্রিপশন আর এন হচ্ছে ট্রান্সলেশন। একটু আগে একটা বক্স দেখালাম না, দ্যাটস ইট, দিস ইজ দ্য কোয়েশ্চেন। পরে দেখো অঙ্গাণু এক্স আদিকোষী এবং প্রকৃত কোষে উভয় জীবে বিদ্যমান এবং ওয়াই কেবল সবুজ কোষে পাওয়া যায়। তাহলে ওয়াই সবুজ কোষে পাওয়া যায়, এটা কি হতে পারে বলো তো, ক্লোরোপ্লাস্ট, তাই না? তাহলে ওয়াই যদি ক্লোরোপ্লাস্ট হয়, এক্স কি আদিকোষী এবং প্রকৃত কোষী উভয় জীবে বিদ্যমান। কোনটা বলো, আদি প্রকৃত কোনটা বিদ্যমান? রাইবোজোম। তাহলে কি বলছে, ওয়াই অঙ্গাণুটির রাসায়নিক গঠন এবং শারীরবৃত্তীয় কার্যাবলী ব্যাখ্যা করো। তাহলে ওয়াই কোনটা, সবুজ। তার মানে কি, এই যে ক্লোরোপ্লাস্ট বলেছি, গঠন বলেছি, এবং হচ্ছে তোমার কার্যাবলী বলেছি, ঠিক আছে। এবং প্রোটিন তৈরিতে এক্স অঙ্গাণুর ভূমিকা, তার মানে কি তোমার রাইবোজোম যে প্রোটিন তৈরি করে সেটা তোমাকে এখানে বিশ্লেষণ করতে হবে, এবং তোমার হচ্ছে এখানে তোমার ট্রান্সলেশন প্রক্রিয়াটা লিখতে হবে। ওকে, পরের কোশ্চেনে দেখি। উদ্দীপকটা লক্ষ্য করো যে ডিএনএ থেকে পি সিস্টেমে কি হচ্ছে, দ্বিসূত্রক জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি, ডিএনএ গুলো তো একটা অ্যাসিড না। আচ্ছা, এরপরে কিউ দিয়ে কি হচ্ছে, একসূত্রক জৈব অ্যাসিড হচ্ছে। পি প্রক্রিয়া কোনটা তাহলে বলো তো, ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে। পি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, কিউ তাহলে কি হচ্ছে যে দ্বিসূত্রক জৈব অ্যাসিড থেকে একসূত্রক জৈব অ্যাসিড মানে কি, মানে হচ্ছে আমার তোমার হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে, মানে হচ্ছে এটা ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আচ্ছা দেখো, উদ্দীপকে বর্ণিত একসূত্রক জৈব অ্যাসিডের ক্লোভার লিভ মডেলের চিত্র সহ বর্ণনা করো। আমি তোমাদের যখন পড়িয়েছি, তোমাদের যখন আমি সাজেশন গুলো দিয়েছি, তখন আমি বলছি যে একসূত্রক জৈব অ্যাসিড, একসূত্রক জৈব অ্যাসিড বলি নাই, যে আরএনএ এর কথা বলছি, তাই না? এখানে হচ্ছে নরমালি আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তো আরএনএ এর মধ্যে কি আরএনএ চাইছে, ক্লোভার লিভ মডেল কার থাকে, ক্লোভার লিভ মডেল থাকে হচ্ছে টিআরএনএ। সো টিআরএনএ এর চিত্রটা এঁকে তার বর্ণনা করে দিলেই হয়ে গেছে। এটা তোমরা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, খুব ইজি, খুব ইজি, আগের গুলোর মতোই। আচ্ছা, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ কোনটা? পি। বলো তো পি কি হবে, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ কি? কোশ্চেন গুলো দেখছো কত ইজি ইজি আসছে। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে কোষ প্রাচীর। তারপর প্রাণী কোষের বহিরাবরণ হচ্ছে তোমার কোষ ঝিল্লি। তাহলে কি দেখো, পি এর ভৌত গঠন বর্ণনা করো, মানে কি কোষ প্রাচীরের গঠন আমাকে বর্ণনা করলেই হয়ে যাবে, ছবিটা এঁকে দিব, বর্ণনা লিখে দেবো, দ্যাটস ইট। কিউ কি, প্রাণী কোষের বহিরাবরণ। প্রাণী কোষের বহিরাবরণ দেখো, সর্বোচ্চ গ্রহণযোগ্য মডেল কোনটা ছিল, আমাদের ফ্লুইড মোজাইক মডেলটা, যে আমি বলেছি আঁকতে হবে, বর্ণনা করতে হবে, সেটাই চেয়েছে। দেখছো প্রশ্নগুলো ওই একই জিনিস বারবার। কে এর গঠন বর্ণনা করো। কে কি বলতো, কে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এল কি, এল হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্দীপকের কে এল এর শারীরবৃত্তীয় কাজ পরস্পরের উপর ডিপেন্ড করে, বুঝছো? তার মানে মাইটোকন্ড্রিয়া এবং আমার হচ্ছে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক আমার এখানে চাইছে। পরের কোশ্চেন দেখো, এম হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণের কারখানা, এন হচ্ছে আত্মঘাতী থলে বা আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু। এম দ্বারা নির্দেশিত কি হচ্ছে, প্রোটিন সংশ্লেষণের কারখানাকে রাইবোজোম। তাহলে অঙ্গাণুর বর্ণনা, জাস্ট বর্ণনা চাইছে এখানে, রাইবোজোমের ছবি এঁকে বর্ণনা করে দিব, দ্যাটস ইট। এন কি, এন এর মন্তব্য বিশ্লেষণ করো। আত্মঘাতী থলে, আত্মঘাতী থলেকে লাইসোজোম। সো লাইসোজোম এঁকে এখানে একটু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা একটু দেখাবো। ব্যাপারটা হচ্ছে লাইক ধরো সে এনজাইম গুলো এরকম করে বের হয়ে যায়, তারপর হচ্ছে সে মানে আর কি এরকম এরকম করে সে লাইসিস হয়ে যায়, ঠিক আছে। বইয়ে এই চিত্রটা একটু ভালো মতো দেওয়া আছে, চিত্র না আঁকতে পারলেও তোমরা একটু করতে পারবা, মানে লিখলেও চলবে, ঠিক আছে। তো চিত্র আঁকলে ভালো। পরের কোশ্চেন দেখো, কোষের মস্তিষ্ক আর একটা হচ্ছে কোষের রান্নাঘর। তাহলে কোষের মস্তিষ্ককে বলো তো, কোষের মস্তিষ্ক হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। প্রথম উল্লেখিত অংশটা কি, নিউক্লিয়াস। বর্ণনা করো, ছবি আঁকবো, বর্ণনা করব। শেষের অংশটা প্রাণী জগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, বলতো ক্লোরোপ্লাস্ট।
তারপর হচ্ছে উদ্ভিদের কোষের বাইরে দুই ধরনের আবরণ দেখা যায়, একটা জড় আর একটা সজীব। দ্বিতীয় ঝিল্লি, এটাও পারবা, একটু আগে আসছে। তারপর কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে ট্রাফিক পুলিশকে আর রান্নাঘরকে বলো। আমরা যদি উদ্দীপকটা ধরতে পারি তাইলে আমাদের চলবে। পরের প্রশ্ন ইজি, যা পড়াইলাম এতক্ষণ তাই, এর বাইরে কিছু নেই। দেখো এই যে ডিএনএ টিএনএ নিয়ে এটা আসছে। আমার কোয়েশ্চেনটা দেখো, 1963 সালে যৌথভাবে তিনজন বিজ্ঞানী জীবকোষের অতি সূক্ষ্ম মলিকুলার অণুর ভৌত মডেল উপস্থাপনের জন্য নোবেল পুরস্কার পান, যা যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের মৌলিক একক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপর একটি সূক্ষ্ম অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ বিশেষ ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় মলিকুলার অঙ্গাণুটির শ্রেণীবিন্যাস করো, তার মানে কি জেনেটিক বস্তু হিসেবে ব্যবহৃত, এবং প্রোটিন তৈরিতে কোন জেনেটিক বস্তুটা ব্যবহার করা বলতো, এমআরএনএ বা আরএনএ। ঠিক আছে, তো আরএনএ শ্রেণীবিন্যাস বলছি না, আরএনএ শ্রেণীবিন্যাস পড়তে, এবং দেখাই দিছি। তারপর হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটি, তার মানে কি ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএর গুরুত্ব, এগুলোই সেম প্রশ্ন বারবার। তারপর আবার দেখো পি প্রক্রিয়া বর্ণনা, তারপর প্রোটিন মানে ট্রান্সক্রিপশন, পিকিউর মধ্যে বৈসাদৃশ্য বা আলোচনা। আবার দেখো এই কোশ্চেনটা, উদ্দীপকের একই প্রকার অঙ্গাণু একটা শোষণ খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে। এই তো একই জিনিস, একটাতে শ্বসনিক কাজ কোনটাতে হয়, মাইটোকন্ড্রিয়া, খাদ্য গ্রহণ ক্লোরোপ্লাস্ট, একই জিনিস বলছি না। এইগুলাই আসবে, এইগুলাই আছে, এইগুলাই আসবে। বি এর গঠন, বি কি ছিল, সালোক সংশ্লেষণকারী কোষে পাওয়া যায়, তার মানে কি ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বহন করে। তাইলে কি বলতো, ক্রোমোজোমাল ইনহেরিটেন্স পাওয়া যায়, সকল জীবিত কোষে এই গঠন পাওয়া যায় এবং ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে। ঠিক আছে, একটা মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে তোমার কি বলে ক্লোরোপ্লাস্ট। এই তো আজকের ক্লাসটা এ পর্যন্তই সমাপ্ত। তোমরা ভালো মতো পড়াশোনা করবা এবং তোমাদের জন্য শুভকামনা। আমাদের আরো অনেকগুলো ক্লাসে দেখা হবে, আশা করি ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবার জন্য আবারও শুভকামনা রইল।